আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহিম। তো এটা হচ্ছে আমাদের গুণগত রসায়নের সেকেন্ড লেকচার। অ্যান্ড আমরা গত কয়েকবার নেওয়ার চেষ্টা করেছি এই ক্লাসটা, বাট নিতে পারি নাই লোডশেডিং এর কারণে। দোয়া করবেন যাতে আমি এই রেকর্ডটা কমপ্লিট করে ফেলতে পারি। আশা করতেছি খুব বেশি সময় লাগবে না, যদি লোডশেডিং এর কোনো সমস্যা না হয়। তো লেকচার টু এটা আমাদের লেকচার টু। ওকে, ওকে ফাইন। তো আসেন, লেকচার টুতে আমরা কি নিয়ে আলোচনা করব? এক সেকেন্ড। লেকচার টুতে আমরা এই চ্যাপ্টারের প্রথম দিকের আলোচনাটা করব। এই চ্যাপ্টারে আপনার তিনটা পার্ট আছে। এই চ্যাপ্টারে তিনটা পার্ট আছে, তিনটা পার্টই জরুরি। যেই টপিকগুলো থেকে প্রশ্ন অনেক বেশি আসে, যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয়, সেগুলাই আমরা শেষ করব। তো আমরা আজকে পড়বো হচ্ছে পরমাণু। তারপর আমরা পড়বো হচ্ছে গিয়ে মানে পরমাণুর কণিকা রিলেটেড যে পড়াশোনা, পরমাণুর মডেল রিলেটেড যে পড়াশোনা, ভর ত্রুটি রিলেটেড যে পড়াশোনা, এটা ভার্সিটিতে প্রচুর আসে। তারপর হচ্ছে আপনার আপনার ভর ত্রুটি চলে গেলে আর কি থাকে বলেন তো? কোয়ান্টাম নাম্বার। তারপরে ইলেকট্রন বিন্যাসের যে নীতি আছে তিনটা। তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, এই তো এগুলাই পড়বো আর কি। হ্যাঁ, এগুলাই পড়বো। বাদ বাকি দেখা যাক কি হয়। আর কি কি আছে আমার এক্সাক্ট মনে নাই। আমরা আপনার বোর, প্ল্যাঙ্ক, ডি ব্রগলি, হ্যাঁ, এগুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, একটু বলে রাখি যেহেতু রেকর্ড ক্লাস, সময় নষ্ট হবে না। আমরা দ্রাব্যতা, আয়ন শনাক্তকরণ, তারপর হচ্ছে গিয়ে ফ্ল্যাম টেস্ট বা শিখা পরীক্ষা, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল প্রাণ আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূল চ্যাপ্টারের মূল প্রাণ। এটা আমাদের ফার্স্ট ক্লাসে শেষ, এটা আমাদের সেকেন্ড ক্লাসে শেষ হবে ইনশাআল্লাহ, আজকের ক্লাসে। আর আমাদের বাকি থাকবে কি, বাকি থাকবে হচ্ছে কি আমাদের তরঙ্গ, বর্ণালী আর কি। বর্ণালী, তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে হচ্ছে গিয়ে আরো এক্সট্রা জিনিসপত্র আছে এখানে। আপনার দ্রাবক নিষ্কাশন। তারপরে এই চ্যাপ্টারে যে বাংলা পড়া, বাংলা পড়া মানে কি বলেন তো? পাতন, কেলাসন, হ্যাঁ, পাতন, কেলাসন, এগুলো থেকে প্রশ্ন হয়, এগুলো থেকে প্রশ্ন হয়, এগুলো থেকে প্রশ্ন হয়। পাতন, কেলাসন, ক্রোমেটোগ্রাফি, হ্যাঁ, ক্রোমেটোগ্রাফি। তার মানে এই যে এইটা হচ্ছে আমাদের থার্ড ক্লাসে যাবে। হোপফুলি থার্ড ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ফোর্থ ক্লাসে, ফোর্থ ক্লাস মানে কি? ফোর্থ ক্লাস মানে হচ্ছে গিয়ে একটা রিভিউ ক্লাস নিব, বা না নিলেও চলবে। দেখি যদি নেই, নিব, না নিলে নাই। থার্ড ক্লাসে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তারপর একটা এক্সাম হবে, তার বাকিটা হচ্ছে এইচএসসির পর। এখন এইচএসসির পর পরীক্ষা হবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, আল্লাহ ভরসা। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম পরমাণুর মূল কণিকা। হ্যাঁ, পরমাণুর কণিকা কয় ধরনের? তিন ধরনের আমরা জানি। একটু এগুলো একটু ফাস্ট করে ফেলতে হবে। স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা আমরা সবাই জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, শেষ। অস্থায়ী কণিকা আমরা সবাই জানি আলফা আর ডিউটেরন। আলফা, ডিউটেরন। আর অস্থায়ী কণিকা কি বলেন তো? অস্থায়ী কণিকা কি হবে? অস্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা হবে বাকি সব, বাদ বাকি সব। অস্থায়ী কণিকা হবে বাদ বাকি সব। ক্লিয়ার? ওকে। তাহলে আসেন আমরা পড়াশোনা স্টার্ট করি। এই জায়গা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। এই জায়গা থেকে পড়ালেখা একটু করতে হবে, বেশি করতে হবে না। আবিষ্কারকের নাম আপনি জানেন। ইলেকট্রন আবিষ্কার করছে থমসন, প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড, নিউট্রন আবিষ্কার করছে চ্যাডউইক। ওরা কত সালে আবিষ্কার করছে মনে রাখার কোনো প্রয়োজন নাই। ইলেকট্রন থাকে কক্ষপথে, আপনি জানেন। প্রোটন থাকে নিউক্লিয়াসে, নিউট্রন থাকে নিউক্লিয়াসে, এগুলো আপনি জানেন। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই মাইনাস দিয়ে, প্রোটন মানে হচ্ছে পি, আর নিউট্রন মানে এন, এটা আপনি জানেন। ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, নিউট্রনের চার্জ হচ্ছে নিরপেক্ষ, এগুলো আপনি জানেন।
আপেক্ষিক আধান, হাইড্রোজেনের তুলনায় ভর বা আপেক্ষিক ভর, এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই। এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে লাগবে কি? চার্জ আর ভর, চার্জ আর মাস। হ্যাঁ, চার্জ আর ভর। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখি তো আমাদের মনে আছে কিনা। চার্জ, চার্জ হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে চার্জ কত? 1.6 10⁻⁻19 কুলম্ব। এটা নেগেটিভ। আর প্রোটনের ক্ষেত্রে সেম চার্জ বাট পজিটিভ, 1.6 10⁻⁻19 কুলম্ব। ওকে, নিউট্রনের চার্জ কি? 0। ভর, ভর প্রচুর ইম্পর্টেন্ট, ভর প্রচুর ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভর লাগবে, ভর মনে রাখতে হবে। ইলেকট্রনের ক্ষেত্রে ভর কি? 9.8 9.1 10⁻⁻24, ভুল করছি, 28। হ্যাঁ, 28 9.1 10⁻31 কেজি। 31 হলে কেজি, 28 হলে গ্রাম। এটা আপনাকে মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে। হ্যাঁ, এটা ভুল যাওয়া যাবে না। ওকে, তারপর ভাইয়া প্রোটনের ভর কত? 1.673 10⁻⁻24 গ্রাম। একটা মনে রাখেন, 24 গ্রাম মানে কি? 10⁻⁻27 কেজি। যে কোনো একটা আর কি। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে দিতে পারে। নিউট্রনের মাস একটু বেশি, 1.675, 5 কিন্তু, এটা 3 এটা 5, সেম 10⁻⁻24 গ্রাম, আর না হলে 10⁻⁻27 কেজি। এইটা একদম ফরজ, মনে রাখতেই হবে। একটু দেখি আমি, ঠিক আছে না আমাদের সবকিছু? হ্যাঁ, আমাদের সবকিছু ঠিক আছে। তো এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে, আসতে পারে, আসার চান্স আছে, একবার আসছে। সো আমাদের একটু পড়তে হবে। যেমন একবার আসছে ইলেকট্রনের ভর, তার মানে কি? এবার প্রোটনের ভর আসতে পারে, নিউট্রনের ভর আসতে পারে, আমি বা আপনি কেউ জানি না, রাইট? জানি না। সো একটু পড়তে হবে। বুঝছেন? প্রশ্ন সলভ করা স্টার্ট করি। এখন ইলেকট্রন, এই টপিকটা থেকে প্রচুর প্রশ্ন আসে ঢাকা ভার্সিটিতে, আই রিপিট, প্রচুর প্রশ্ন আসে। সো একটু পড়তে হবে। যেমন দেখেন, আর্সেনিকের যোজন ইলেকট্রন সংখ্যা কত? আর্সেনিকের যোজন ইলেকট্রন সংখ্যা মানে পর্যায় সারণী সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। চিন্তা করে দেখেন তো, আমরা জানি না ছন্দা সিঙ্গাপুরে, আহ ছন্দা সিঙ্গাপুরে গেলে শোনা পাবে। তারপরে হচ্ছে গিয়ে নামাজ পড়ে আসি সবাই, এই যে নামাজ পড়ে আসি সবাই ভাই, দেখেন নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে। তার মানে আর্সেনিকটা কোন জায়গায় আছে? আর্সেনিকটা আছে হচ্ছে 15 নাম্বার গ্রুপে। এটা কিন্তু 15 নাম্বার গ্রুপ, রাইট? 15 নাম্বার গ্রুপ বা 5A, আপনি যেভাবেই বলেন না কেন, এটা 15 নাম্বার গ্রুপ বা 5A নাম্বার গ্রুপ। আচ্ছা, এবার একটু দেখেন তো ভালো করে। আপনি বলছে কি ওর যোজন ইলেকট্রন সংখ্যা কত? আপনার কমন সেন্স কি বলে? নাইট্রোজেনের যোজন ইলেকট্রন সংখ্যা কত? 2s2 2p3 না? 2s2 2p3 না? 2s2 2p3। তাহলে অক্সিজেনের কত হবে? 3s2 3p3। আর আর্সেনিক কি হবে? 4s2 4p3, মানে 5টা আর কি। এটা আপনি বুঝাই যাচ্ছে 15 নাম্বার গ্রুপ যেহেতু, লাস্টে কয়টা ইলেকট্রন থাকবে? 5টা থাকবে। তার মানে অ্যান্সার হচ্ছে 5। কোন জায়গায় আসছে দেখেন? ঢাকা ভার্সিটিতে আসছে। ঢাকা ভার্সিটি 20-21 প্রশ্ন, সব প্রশ্ন সলভ করবো, আসেন। বিসমিল্লাহ। নাইট্রেট অ্যানায়নে কয়টা ইলেকট্রন রয়েছে? এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিসপত্র, এই ধরনের প্রশ্ন আসে। নাইট্রেট মানে কি? NO3-, তাই না? নাইট্রেট। যদি নাইট্রাইট বলতো তাহলে NO2- হইতো। এটা কিন্তু আইট, এটা কি? আইট। আর এটা হচ্ছে এট, নাইট্রেট। এটা ক্লাস 9-10 এর প্রশ্ন। এখন নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা ভাইয়া? নাইট্রোজেনের ইলেকট্রন হচ্ছে 7টা। অক্সিজেনের ইলেকট্রন কয়টা? অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8টা। আছে কয়টা? আরো 3টা, 3 8 24। আরো একটা ইলেকট্রন গ্রহণ করছে সিস্টেম। তাহলে এই যে একটা ইলেকট্রন যোগ হবে। তাহলে 7 + 24 = 25। তাহলে 24 = 25 আর সাথে কত? 32। তাহলে অ্যান্সার হচ্ছে 32। অ্যান্সার হচ্ছে 32। এগুলো পারতে হবে। তারপরে কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান? ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান। খুব ভালো করে খেয়াল করে দেখেন, কার ইলেকট্রন সংখ্যা সমান ও নিউট্রন সংখ্যা সমান? তাহলে ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান চাইছে। খুব, এই জায়গাটা একটু ভালো করে তাকান। এই জায়গায় আমরা একটু ক্রস চেক করতে হবে আর কি। হ্যাঁ, একটু ক্রস চেক করতে হবে। এখন ইলেকট্রন সংখ্যা আপনি বের করবেন কেমন? আপনি তো জানেন যে ভাইয়া আমাদের যদি একটা পরমাণু থাকে, সে আমাদের একটা পরমাণুর নাম হচ্ছে গিয়ে সে ক। এখন ক এর মাথায় 4, এই জায়গায় যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে ভর সংখ্যা। এই জায়গায় থাকে প্রোটন সংখ্যা, হ্যাঁ, প্রোটন সংখ্যা। এখানে থাকে হচ্ছে গিয়ে ও আছে কয়টা, হ্যাঁ, ও আছে কয়টা, ওর সংখ্যা আর কি, ও আছে কয়টা। আর এইখানে থাকে চার্জ, রাইট? এইখানে থাকে চার্জ।
চার্জ, তাই না? এগুলো কিন্তু আমরা জানি ছোটবেলা থেকে। এখন আমরা একটা একটা করে একটু চেক করি। যেমন দেখেন অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে কি হইছে এই জায়গাতে, অক্সিজেনের ক্ষেত্রে এখানে কি হইছে, প্রোটন সংখ্যা হচ্ছে 8 এইখানে, আর ২ টা ইলেকট্রন গ্রহণ করছে। খেয়াল করেন ২ টা ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? তাহলে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 8 আর ২ কত হচ্ছে 10 হচ্ছে। আর নিউট্রন সংখ্যা কারে বলে? নিউট্রন সংখ্যা বলে হচ্ছে ভর মাইনাস প্রোটন। ভর মাইনাস প্রোটন, তাহলে ভর মাইনাস প্রোটন মানে কি 18 থেকে আপনি যদি 8 বিয়োগ দেন তাহলে কি হবে? 10 হবে। তাহলে একমাত্র এই জায়গাতে দেখা যাচ্ছে ইলেকট্রন সংখ্যা আর নিউট্রন সংখ্যা কি হচ্ছে? সমান হচ্ছে। তো আইডিয়া ডেভেলপ করতে হবে। যেমন আমি তো এটাও বলতে পারতাম ভাই। না এটা বলতে পারতাম না। 19 থেকে 9 বাদ দিলে 10 আর এখানে ফ্লোরিনের ইলেকট্রন হচ্ছে 9 টা। তাই না? তাহলে 10 আর 9 তো মিলবে না। আপনি এই জায়গায় চিন্তা করেন সোডিয়াম প্লাস আছে তার মানে ওর ইলেকট্রন সংখ্যা কত? 10। 23 থেকে 11 বাদ দিলে কি 10 থাকে? না 10 থাকে না। 11 আর 12 23 হয়ে যায়। তার মানে এটাও বাদ, এটাও বাদ, এইটাও বাদ। এইটাই হচ্ছে একমাত্র অপশনে আছে। ঠিক আছে? এগুলো প্রচুর প্রশ্ন আসে। থায়োসালফেট আয়নে সর্বমোট দেখেন এগুলো কিন্তু সব ঢাকা ভার্সিটির প্রশ্ন, হ্যাঁ? একটাও কিন্তু বাইরের প্রশ্ন করাচ্ছি না। থায়োসালফেট আয়নে সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা কত? ভাই যোজন ইলেকট্রন দেখেন একটু আগে একটা প্রশ্ন ছিল নাইট্রেটের ইলেকট্রন সংখ্যা কত? এখন প্রশ্নের মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে টোটাল ইলেকট্রন, একটা হচ্ছে যোজন ইলেকট্রন। যোজন ইলেকট্রন মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন। আর কয়টা ইলেকট্রন আছে মানে কি টোটাল ইলেকট্রন। যখন কয়টা ইলেকট্রন বলবে এটা মানে কি? এটা মানে হচ্ছে টোটাল ইলেকট্রন। কি এটা? টোটাল ইলেকট্রন। আর যখন বলবে যোজন, যোজন ইলেকট্রন তার মানে কি? জাস্ট যোজ্যতা টোটাল যোজ্যতা ইলেকট্রন, হ্যাঁ? টোটাল যোজ্যতা ইলেকট্রন কাউন্ট করতে হবে। যোজ্যতা ইলেকট্রন। আসেন তাহলে সালফার, সালফারের যোজন ইলেকট্রন কয়টা? সালফারের যোজনী কত? 6 না, লাস্টে 6টা 2s2 2p4, 2s2 2p4 তার মানে কি 6, 6 আছে কয়টা? 2টা, 6 দুগুণা 12। অক্সিজেনের যোজন ইলেকট্রন কয়টা? অক্সিজেনের যোজন ইলেকট্রন কয়টা? প্রথমে 2টা পরে 6টা, মানে যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা। তার মানে 3 6 18। সিস্টেম আরো 2টা ইলেকট্রন গ্রহণ করছে +2, তাহলে এখানে কত হচ্ছে দেখেন তো? 12 18 30 আর 2 32, তাহলে অ্যান্সার হচ্ছে 32। ক্লিয়ার বাবা? পরেরটা বিজোড় ইলেকট্রন যুক্ত, এই দেখেন কোন জায়গায় আসছে ঢাকা ভার্সিটিতে এই টপিকের প্রশ্ন শেষ। এবার জিএসটি বিজোড় ইলেকট্রন যুক্ত অণু কোনটি? মানে আপনাকে এখানে বিজোড় ইলেকট্রন যুক্ত অণু বের করতে হবে। কিরকম দেখেন, এটা 1 1 2, এটা 8 দুগুণা 16, আর অক্সিজেন ইলেকট্রন কয়টা? 8টা, 8 দুগুণা 16 আর 6 এ 20 হয়ে গেছে। তারপরে অক্সিজেন 8 দুগুণা 16, তার মানে এইটাই বাকি আছে। একটু দেখি তো এই জায়গায় অক্সিজেন ইলেকট্রন কত? 8, আর এই জায়গায় নাইট্রোজেন ইলেকট্রন কত? 7। তাহলে 7 আর 8 কত? 15 না? 15। তার মানে বিজোড় ইলেকট্রন আছে এরকম অণু হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন, মানে নাইট্রাস অক্সাইড এটা। তারপরে দেখেন এরপরে আমরা অন্য টপিকে মুভ হবো। এই টপিকটা প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। এখন দেখেন আইসোটোপ, আইসোটোন আর আইসোবার এটা আপনারা কিন্তু শেখানোর কিছু নাই। আইসোটোপ মানে কি? যার প্রোটন সংখ্যা সেম। আইসোটোন মানে কি? যার নিউট্রন সংখ্যা সেম। আইসোবার মানে কি? যার ভর সংখ্যা সেম। আসে কি ঢাকা ভার্সিটিতে? আসে কি ঢাকা ভার্সিটিতে? আসে হচ্ছে আইসো ইলেকট্রন। তাহলে আইসো ইলেকট্রন কি? যাদের ইলেকট্রন সংখ্যা সেম। যাদের ইলেকট্রন সংখ্যা সেম। আসলে আমরা প্রশ্ন সলভ করি। দেখেন এই যে দেখেন কোন জায়গায় আসছে ভাইয়া? 22-এ আসছে ভাইয়া, 1 বছর আগের প্রশ্ন। এই বছরের আগের গত বছরের প্রশ্ন এটা, ঢাকা ভার্সিটি 22-এ আসছে। দেখেন কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন মানে আইসো ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা? তাহলে কার্বন ডাই অক্সাইডের ইলেকট্রন কয়টা এটা তো আপনার বুঝতে হবে। দেখেন অক্সিজেন কত? অক্সিজেন 8 দুগুণা 16, আর এটা কত? 6, 16 আর 6 22। দেখেন 16 টা ইলেকট্রন, 8 দুগুণা 16। আর কার্বনের ইলেকট্রন কয়টা? 6টা, 16 আর 6 কত? 22। এবার 22টা ইলেকট্রন আমরা বের করব। দেখেন তো 22টা ইলেকট্রন কোন জায়গায় আছে? 22টা ইলেকট্রন কোন জায়গায় আছে? আচ্ছা এখানে একটু প্রশ্নে ভুল আছে। প্রশ্নে ভুল আছে বলতে হচ্ছে গিয়ে একটু এই পাওয়ার এদিক ওদিক হয়ে গেছে আর কি। পাওয়ার এদিক ওদিক হয়ে গেছে। এই যেমন এটা হচ্ছে N3 মাইনাস খুব সম্ভবত, নাকি 3N মাইনাস আমি জানি না। এটা N3 মাইনাস হবে না, N3 মাইনাস এরকম হবে। যেমন এখানে দেখেন নাইট্রোজেন কত? আচ্ছা আমি একটু এটার অপশনটা একটু চেক করি, হ্যাঁ? একটা সেকেন্ড টাইম দেন আমাকে, একটা সেকেন্ড টাইম দেন। মানে এটা হচ্ছে গিয়ে আপনার একটু টাইপিং এর সমস্যা হয়েছে আর কি, টাইপিং এর সমস্যা হয়েছে। আচ্ছা সমস্যা নেই, বিসমিল্লাহ বলে আমরা করি। এটা N3 মাইনাস, তাহলে N কত? উম, আচ্ছা না, N3 মাইনাস চিন্তা করেন। তাহলে নাইট্রোজেন কত? হ্যাঁ ঠিক আছে, N3 মাইনাস এইভাবে হবে আর কি, হ্যাঁ এইভাবে হবে। N3 মাইনাস, তাহলে নাইট্রোজেন কয়টা? নাইট্রোজেন হচ্ছে 7,
আছে কয়টা? 3টা। 3 7 21 আর এই যে একটা যোগ হইছে। ইলেকট্রন গ্রহণ করছে। মাইনাস মানে কি? ইলেকট্রন গ্রহণ করা, তাই না? তাহলে 21 আর 1 কত? 22। এটা হচ্ছে অ্যান্সার। N3 মাইনাস। ক্লিয়ার বাবা? মানে আইসি ইলেকট্রন থেকে প্রশ্ন আসবে, প্রশ্নগুলো সলভ করে ফেলেন। যেমন দেখেন এটা কোন জায়গায় আসছে? ঢাকা ভার্সিটিতে আসছে। কার্বন আর অক্সিজেন পরস্পরের কি হবে? খুব ভালো করে তাকান, দেখেন 14 আর 6 এর ভিতরে গ্যাপ কত? 8। 16 আর 8 এর গ্যাপ কত? 8। তাহলে কার্বন আর অক্সিজেনের ওরা পরস্পরের কি হবে? আইসোটোন। নিউট্রন সংখ্যা সমান। তাহলে ওরা হবে পরস্পরের আইসোটোন। এই যে আইসোটোন। ক্লিয়ার? ওকে, পরেরটা দেখেন ঢাকা ভার্সিটিতে আগের বছরই আসছে আরেকটা। আইসোটোনের উদাহরণ। টোন মানে কি? যাদের নিউট্রন সংখ্যা সমান, যাদের নিউট্রন সংখ্যা সমান। দেখেন 15 আর 16 31। 15 আর 31 এর গ্যাপ কত? 16। 32 আর 16 এর গ্যাপ কত? 16। তার মানে এরা হচ্ছে পরস্পরের আইসোটোন। ওকে, তারপরে নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম? খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা একটু মুখস্থ টাইপের প্রশ্ন। এই যে এইটা পারমাণবিক ব্যাসের নিকটতম, এই প্রশ্নটা প্রচুর আসে। হ্যাঁ, একটু একটু ভালো করে তাকান। পরমাণুর আকার এইটার কাছাকাছি, হ্যাঁ, 10⁻⁸ সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটারের কাছাকাছি। কাছাকাছি, এটা একটু মুখস্থ টাইপের প্রশ্ন, মেডিকেলে আসছে। হ্যাঁ, একটু মুখস্থ টাইপের প্রশ্ন। আর নিউক্লিয়াসের আকার যদি বলতো, নিউক্লিয়াসের আকার যদি বলতো, একটু এটাও লিখে রাখেন। ×10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটারের কাছাকাছি। ওকে, এটাও একটু লিখে রাখেন। এটাও একটু লিখে রাখেন। ওকে, এটাও একটু লিখে রাখেন। আলহামদুলিল্লাহ এখনো কারেন্ট যায়নি। মুখস্থ। সোডিয়াম আয়নে কতগুলো? আমি বাইরের প্রশ্ন সলভ করাচ্ছি না, দেখেন মেডিকেলে আসছে, 19-এ আসছে। সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন আছে? সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন আছে? 10টা। কি রে? সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে? এই সোডিয়াম আয়নে ইলেকট্রন কয়টা থাকে ভাই? সোডিয়াম আয়নে তো ইলেকট্রন থাকে 10টা। ঠিকই তো আছে। আমি তো ঠিক আছি। মানে এখানে অপশনে উঠে নেয় আর কি। হ্যাঁ, 10 হবে। 10 হবে, সোডিয়াম প্লাস হবে। হ্যাঁ, সোডিয়াম আয়ন মানে কি? সোডিয়াম প্লাস, ইলেকট্রন হবে 10টা। ক্যাথোড রশ্মি কি? মেডিকেল 15-16-তে আসছে। ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন। এগুলো মুখস্থ টাইপের প্রশ্ন। ক্যাথোড রশ্মি কি? ইলেকট্রন। ক্যাথোড রশ্মি কি? ইলেকট্রন। ওকে। অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসের অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হলো কত? 8। প্রোটন সংখ্যা কত? 8। বাইরের প্রশ্ন না বাবা, মেডিকেলে আসছে। তো এই ধরনের প্রশ্ন আসে মেডিকেলে, তাই করাচ্ছি। এই যে দেখেন, ইলেকট্রনের ভর কত গ্রাম? ইলেকট্রনের ভর কত গ্রাম? 9.1 10⁻28 বা 9.1 10⁻31। 28 হইলে গ্রাম, 31 হলে কেজি। ক্লিয়ার? তার মানে কি? আপনাদের সময় হয়তো প্রোটনের ভর জিজ্ঞাসা করতে পারে, আপনাদের ক্ষেত্রে হয়তো নিউট্রনের ভর জিজ্ঞাসা করতে পারে। এই জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। পরেরটা, ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা 35 হলে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যা কোনটি? ক্লোরিনের ভর হচ্ছে 35। নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যা কত হবে? আচ্ছা, এটা খুব বেশি বড় কিছু না। দেখেন, ভর হচ্ছে 35, এটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের প্রোটন নাম্বার কিন্তু চেঞ্জ হয় না, রাইট? 17। ক্লোরিনের প্রোটন নাম্বার কি চেঞ্জ হবে? 17। তাহলে 17 তো আপনি জানেন। তাহলে 35 থেকে 17 বাদ দিলে কত থাকে? 18। তাহলে 17 আর 18 হচ্ছে অ্যান্সার। 17 আর 18 হচ্ছে অ্যান্সার। কই আসছে? মেডিকেলে আসছে 12-13-তে। এই ধরনের প্রশ্নই আসে মেডিকেলে, তো কঠিন প্রশ্ন আসে না। অক্সিজেনের কয়টা আইসোটোপ পাওয়া যায়? এই যে দেখেন, এই প্রশ্নগুলো কিন্তু একটু নিজে নিজে করতে হবে। মানে এই প্রশ্নগুলো কি একটু মুখস্থ টাইপের প্রশ্ন। এই প্রশ্নগুলো একটু মুখস্থ টাইপের প্রশ্ন। সো জানতে হবে। হ্যাঁ, অক্সিজেনের 3টা স্থায়ী আইসোটোপ আছে। অক্সিজেনের কয়টা স্থায়ী আইসোটোপ আছে বাবা? 3টা স্থায়ী আইসোটোপ আছে। 16 17 18। অক্সিজেনের কয়টা আইসোটোপ আছে? 3টা। 16 17 18। খুব ইম্পর্টেন্ট। নিচের কোন মৌলটির স্থায়ী আইসোটোপ আছে? সোডিয়ামের। মেডিকেলের প্রশ্ন। মেডিকেলের প্রশ্ন। একটু হ্যাঁ, একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, একটা মাত্র স্থায়ী আইসোটোপ আছে সোডিয়ামের। ঠিক আছে? সোডিয়ামের স্থায়ী আইসোটোপ আছে। বাকিগুলার স্থায়ীও থাকে, অস্থায়ীও থাকে। বাকিগুলার স্থায়ীও থাকে, অস্থায়ীও থাকে। ওকে? যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা ও পারমাণবিক ওজন, মানে ওজন মানে এখানে ভর বোঝাচ্ছে। হ্যাঁ? ভর সংখ্যা, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা 1 কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? আইসোবার বলা হয়। আইসোবার বলা হয়। ভর সংখ্যা সেম থাকা মানে কি? এই
ভর সংখ্যা সেম থাকা মানে কি? আইসোবার। ভর সংখ্যা সেম থাকা মানে কি হবে? আইসোবার হবে। ভর সংখ্যা সেম মানে আইসোবার। তারপর নিচের কোনটির আইসোটোপ একটি? সোডিয়ামের আইসোটোপ একটি। দেখছেন? এটা নিয়ে কিন্তু ২ বার প্রশ্ন আসছে অলরেডি। তাহলে একটা হচ্ছে গিয়ে কার স্থায়ী আইসোটোপ আছে? সোডিয়ামের। কার একটা আইসোটোপ আছে? সোডিয়ামের। এগুলো মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? মুখস্থ রাখতে হবে। নিচের কোনটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ব্যবহার করা হয়? জাহাঙ্গীরনগরেও আসছে একবার। নিচের কোনটি নিউক্লিয়ার স্টেশনে পাওয়ার কি বলে? নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ব্যবহার করা হয়? ইউরেনিয়াম 235। ইউরেনিয়াম 235। ইউরেনিয়াম 235। কোবাল্ট 60 হতে কোন ধরনের রশ্মি নির্গত হয়? গামা রশ্মি। কোবাল্ট 60 হতে কোন ধরনের রশ্মি নির্গত হয়? গামা রশ্মি। কোবাল্ট থেকে কোন ধরনের রশ্মি নির্গত হয়? গামা রশ্মি। আরেকটা মাথায় রাখতে পারেন, আয়োডিন 131 থাইরয়েড মানে ওই যে গলগণ্ড রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই গলগণ্ড রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। গলগণ্ড রোগে। আমি একটু পরে ব্যবহার পড়াই দিব, সমস্যা নেই। তারপরে এই দেখেন এরা এই যে যেমন এই ধরনের প্রশ্ন, এই যে এগুলো হচ্ছে গিয়ে আপনার একটু ট্রিকি প্রশ্ন। যেমন দেখেন বলছে এরা পরস্পরের আইসোটোন হলে এ ইকুয়াল কত? তার মানে দেখেন 54 থেকে 26 এর গ্যাপ কত? 54 থেকে 26 এর গ্যাপ, 54 থেকে 26 এর গ্যাপ হচ্ছে 28, তাই না? 20 20 40, 6 আর 8 কত? 14। আচ্ছা, তাহলে এদের গ্যাপ কত? 28। তার মানে এদের গ্যাপও কি হবে? 28 হবে, কারণ আইসোটোন নিউট্রন সংখ্যা সমান, গ্যাপ সমান, এই যে এই গ্যাপটা সমান, তাই না? তাহলে 56 মাইনাস এ ইকুয়াল কত? 28, তাই না? তাহলে এ ইকুয়াল কত হবে? 28 হবে। এগুলো একটু ট্রিকি প্রশ্ন, এগুলো নরমালি জিএসটি তে দিয়ে দিবে। এই যে আইসোটোপের ব্যবহার, আইসোটোপের ব্যবহারটা পড়তে হবে, হ্যাঁ? আইসোটোপের ব্যবহার পড়তে হবে। এগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট বলেন তো? এগুলা দুইটা জায়গার জন্য ইম্পর্টেন্ট, মেডিকেল আর বুয়েট প্রিলির জন্য ইম্পর্টেন্ট। মেডিকেল আর বুয়েট প্রিলির জন্য ইম্পর্টেন্ট। তো আপনি তো বুয়েট প্রিলিতে চাচ্ছেন না, আপনি তো মেডিকেলে, তো মেডিকেলে এটা লাগবে। যেমন এই দেখেন আইরিন 31, আইরিন 31, এই যে দেখেন গলগণ্ড রোগ, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত চিকিৎসা, টিউমারের অবস্থান নির্ণয়। তার মানে আয়োডিন 31 খুব ইম্পর্টেন্ট। তারপরে এই যে ক্যান্সার মানে কোবাল্ট, ক্যান্সার মানে কোবাল্ট, হ্যাঁ? ক্যান্সার মানে কোবাল্ট। তারপরে এই যে পাথরের বয়স ছিল একটা, পাথরের বয়স, এই যে ইউরেনিয়াম 238। যেমন একটু আগে আপনি একটা জিনিস বললেন, সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে ব্যবহার করা হয় ইউরেনিয়াম 235। এখানে নাই এটা, হ্যাঁ? তাহলে ইউরেনিয়াম 235 হচ্ছে গিয়ে আপনার নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, তাই না? আর ইউরেনিয়াম 238 কি? ইউরেনিয়াম 238 হচ্ছে গিয়ে পাথরের বয়স। এটা একবার আসছিল, এগ্রিতে আসছিল। নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। এটা কি? এটা হচ্ছে পাথরের বয়স। পাথরের বয়স নির্ণয়ে ব্যবহার করা হয়। তারপরে দেখেন আহ আর লাগবে কি? টেকনিশিয়াম 99, এটা কি? মস্তিষ্কের টিউমার, মস্তিষ্কের টিউমার। সব তো আর মনে রাখতে পারবেন না, তাই না? এই যে রক্তের লিউকেমিয়া ফসফরাস, রক্তের লিউকেমিয়া হচ্ছে ফসফরাস। রক্ত স্বল্পতা, রক্ত মানেই ফসফরাস, এরকম ভাবে মাথায় রাখেন আপাতত। কারণ আপনি টাইটানিয়াম বলেন, বাকিগুলো তো আর মুখস্থ রাখবেন না, তাই না? বাকিগুলো আপনি মুখস্থ রাখতে পারবেন না। যেমন আয়রন পরিশোধন গবেষণা মানে কি? আয়রন, দেখেন আয়রন 59, আয়রন 55, তাহলে আয়রনেরটা তো বাদ গেল। তারপরে মাটি, মাটি বিনষ্ট ও ধ্বংসের উৎস নির্ধারক হচ্ছে সিজিয়াম। এগুলো মনে রাখতে পারবেন না, ফেমাস গুলো মনে রাখতে হবে। দেখেন কোবাল্ট মনে রাখতে না পারাটা দোষের, কেন? কারণ কোবাল্ট পরীক্ষায় আসছে। আয়োডিন 131 গলগণ্ড, এটা মনে রাখতে না পারা দোষের। পাথরের বয়স, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, এগুলা মনে না রাখতে পারলে দোষ, আপনার দোষ। কেন? এগুলা অলরেডি পরীক্ষায় আসছে। তার মানে যেগুলা পরীক্ষায় আসছে আপনি ওইগুলা পারেন, বাকিগুলো মুখস্থ রাখার দরকার নেই। ক্লিয়ার বাবা? আচ্ছা, তারপরে এই যে ক্যান্সার নির্ধারণে রেডিয়াম, এটা প্রচুর আসছে, এটা প্রচুর আসছে, বুয়েট প্রিলিতে আসবে। ক্যান্সার নির্ধারণে রেডিয়াম। আর ক্যান্সার কোষ ধ্বংস করাতে কি? ক্যান্সার কোষ ধ্বংস করাতে হচ্ছে কোবাল্ট। তো এই কয়েকটা যেগুলো দাগাই দিছি, এইগুলো ছাড়া আর পড়ার দরকার নেই, বাকিগুলো ভুইলা যান, বাকিগুলো ভুইলা যান। ওকে, এবার হচ্ছে ভর ত্রুটি। ভর ত্রুটির প্রশ্নগুলো খুবই কমন প্রশ্ন। ভর ত্রুটির প্রশ্ন মেডিকেলে দেয় নাই, বাট ভর ত্রুটি আপনার কি বলে এটাকে, ভার্সিটির খুবই ফেমাস প্রশ্ন, এন্ড এগুলো দিয়ে দিবে, মেডিকেলও দিয়ে দিতে পারে। তো একটু খেয়াল করে দেখেন। আমরা জানি যে কোনো পরমাণু, কোনো মৌলের পরমাণু বা আইসোটোপ দ্বারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি বিকিরণ ধর্মকে ওই মৌলের তেজস্ক্রিয়তা ধর্ম বলে। সংজ্ঞা আসবে না। তেজস্ক্রিয়তা ধর্মযুক্ত মৌলকে বলা হয় তেজস্ক্রিয় মৌল বা আইসোটোপ, সংজ্ঞা আসবে না। তেজস্ক্রিয় আইসোটোপ দুই প্রকার আসতে পারে, যেমন প্রাকৃতিক, আরেকটা হচ্ছে কৃত্রিম। আচ্ছা, প্রাকৃতিক কারা? প্রাকৃতিক ভালো করে তাকান, রেডন, ফ্রান্সিয়াম, রেডিয়াম, ইউরেনিয়াম। রেডন, ফ্রান্সিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম। কৃত্রিম আপাতত দরকার নাই। এখন মনোযোগ দিয়ে খেয়াল করেন, আলফা কি? আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো কষ্ট করে, খুব ইম্পর্টেন্ট।
আলফা মানে হচ্ছে 4 হিলিয়াম 2+, 4 হিলিয়াম 2+, 4 হিলিয়াম 2+, এটা হচ্ছে আলফা। ওকে ভাইয়া, বিটা কি? বিটা হচ্ছে 0-1 ইলেকট্রন। ভাইয়া 0+1 ইলেকট্রন দেখছিলাম কোন একটা জায়গাতে, এটা হচ্ছে পজিট্রন। এটা কি? পজিট্রন। ভাইয়া 0+1 এন দেখছিলাম, এটা হচ্ছে নিউট্রন। এটা কি বলেন তো? এটা নিউট্রন। আর যদি দুইটাই 0 হয় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে গামা। এটাকে আমরা কি বলি? গামা। ওকে, এই যে 5টা লিখে দিছি উপরে, এই 5টা মুখস্থ রাখতে হবে। কেন? একটু পরে বুঝবেন, একটু পরে বুঝবেন, একটু পরে বুঝবেন। এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু বেসিক জিনিসপত্র। হ্যাঁ, একটু বেসিক জিনিসপত্র, এগুলো অনেক ইজি জিনিস, একটু পড়তে হবে। হ্যাঁ, দেখেন, সেটা হইলো, আপনি একটা জিনিস মাথায় রাখেন, আমরা একটু পরে তো প্রশ্ন সলভ করবো, তাহলে বুঝবেন। যেমন এই জায়গায় রেডিয়াম, রেডিয়াম থেকে রেডন তৈরি হয়েছে, রেডিয়াম থেকে রেডন তৈরি হয়েছে, আলফা পার্টিকেল বের হয়ে গেছে। একটু দেখেন, রেডিয়াম কয় নাম্বার? 88 নাম্বার। রেডন কয় নাম্বার? 86 নাম্বার। আবার রেডিয়ামের ভর সংখ্যা 226, রেডনের ভর সংখ্যা 222। তাহলে হিলিয়াম, হিলিয়াম যে বাইর হইলো, একটু দেখেন তো, 222 আর 4 যোগ করলে কি হয়? 226 হয় কিনা? 86 আর 2 যোগ করলে কি হয়? 88 হয় কিনা? উত্তর হচ্ছে ইয়েস, হয়। 86 আর 2 যোগ করলে 88 হয়। আচ্ছা, ফাইন। তাহলে এখন পড়াশোনাটা কি? পড়াশোনাটা হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন, এইখানে টোটাল নাম্বার, এইখানে যোগ করা টোটাল নাম্বারের যোগফলের সমান। এখানে টোটাল নাম্বার যোগ করলে যা হবে, এখানে তা হবে। দেখেন এখানে 226, তাহলে 222 আছে, তার মানে এখান থেকে আপনার বুঝতে হবে 4 বাদ গেছে। 4 কার সাথে থাকে? হিলিয়ামের সাথে থাকে, মানে আলফার সাথে থাকে। তারপর বিটা, বিটা সম্পর্কে একটা জিনিস জানতে হয়, বিটা সম্পর্কে একটা জিনিস জানতে হবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। বিটাতে কি হয়? প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়। যেমন এইটা হচ্ছে অ্যাক্টিনিয়াম 89, আর এইটা হচ্ছে থোরিয়াম 90। তার মানে অ্যাক্টিনিয়াম থেকে থোরিয়াম হইছে, 89 থেকে 90 হইছে। এই কথাটার অর্থ হচ্ছে এই জায়গায় বিটা বের হইছে, বিটা বের হইছে। আমরা প্রশ্ন সলভ করলে বুঝবো। অ্যাক্টিনিয়াম হচ্ছে 89, তারপরে থোরিয়াম, থোরিয়াম হচ্ছে 90, তাহলে 89 থেকে 90 হইছে, 1 একক বৃদ্ধি পাইছে। প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এটা থোরিয়াম। প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এটা, এটা বিটা। প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পাওয়া মানে এটা বিটা, বিটা নির্গত হয়েছে। এবার আসেন আমরা প্রশ্ন সলভ করি, আসেন। যেমন এটা বুয়েটে আসা একটা প্রশ্ন, আমরা এটা সলভ করতে কিছু হবে না। দেখেন বলছে, কোন মৌল থেকে বিটা রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়, পারমাণবিক ভর একই থাকে। এটা কিভাবে সম্ভব? এই জায়গায় ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আপনার জানার দরকার নেই, ব্যাখ্যা আসবে না আপনার। এটা ডিও রিটেনে আসতে পারে, তাই দিছি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। দেখেন, বিটা মানে হচ্ছে 0-1 ইলেকট্রন, আপনি জানেন। এখন দেখেন, আমার কাছে একটা একটা পরমাণু আছে এক্স, যার ভর সংখ্যা হচ্ছে এ, যার প্রোটন সংখ্যা হচ্ছে জেড। এখন এইখান থেকে যদি বিটা নির্গত হয়, তার মানে এখান থেকে বিটা বিয়োগ হবে, তাহলে 0-1 ইলেকট্রন, এইটা হচ্ছে আমার বিটা। ওকে, এখন চিন্তা করে দেখেন, এই যে আমার এক্স এক্সি আছে, এ এর সাথে 0 যোগ হবে, তাহলে এ, আর জেড এর সাথে -1 যোগ হবে। ভাইয়া -1 মানে কি? -1 + 1। এই যে দেখেন, আগে ছিল জেড, এখন হয়ে গেছে z+1, আগে ছিল জেড, এখন হয়ে গেছে z+1। মানে বিটা রশ্মি নির্গত হইলে প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায়, এইটা হচ্ছে জরুরি কথা। এবার আসেন প্রশ্ন সলভ করি, প্রশ্ন সলভ করলে আপনি বুঝে যাবেন সবটা। যেমন এই দেখেন, ঢাকা ভার্সিটি 22-এ আসছে, বলছে আলফা বিটা গামা কণার চার্জ কত? আলফা বিটা গামা কণাগুলোর চার্জ কত? আলফার চার্জ, বিটার চার্জ, আর গামার চার্জ আমরা জানি 4 হিলিয়াম 2+, তারপরে 0-1 ইলেকট্রন, আর হচ্ছে গামা। তার মানে কি? এটা অ্যান্সার হচ্ছে এটা। ক্লিয়ার বাবা? একটু এগুলো একটু পারতে হবে, হ্যাঁ, এগুলো একটু পারতে হবে, এগুলো না পারলে আসলে খুব সমস্যা। একটু তাড়াতাড়ি এগুলো একটু দেখেন। ওকে, হ্যালো, হ্যাঁ, দেখেন। তারপর এটা খুবই 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 ফেমাস প্রশ্ন, খুবই ফেমাস প্রশ্ন, খুব ভালো করে তাকান। ঢাকা ভার্সিটি 17-18 আসছে, কুয়েটেও আসছে একবার, এটা কুয়েটেও আসছে একবার। খুবই ফেমাস প্রশ্ন, এটা আইসা পড়বে। কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে পিএ তৈরি হয়? পিএ কোন একটা মৌল, আপনি চিনি না, আপনিও চিনেন না, সমস্যা নেই, ভালো করে দেখান। এই যে এটা 90, এটা 91, তার মানে কি? দেখেন তো প্রোটন সংখ্যা কি হইছে? প্রোটন সংখ্যা 1 একক বাড়ছে, আর 234 234 আসে, 234 আছে, তার মানে 234 90 থোরিয়াম। এখান থেকে যদি আমি বিটা বাদ দেই, তাহলে কি হবে? দেখেন 90 মাইনাস মাইনাস প্লাস,
91 হয়ে যাবে। 234 আর 0 কি হবে? 234 হবে। তার মানে এটা কি আসলে বিটা ইমিশন, মানে বিটা নির্গত হয়েছে এখান থেকে। খুবই খুবই কমন প্রশ্ন, খুবই ফেমাস প্রশ্ন, এটা মুখস্থ রাখতে হবে। মানে মুখস্থ না, মানে এটা দেখলে যেতে পারেন। আসেন প্রশ্ন সলভ করি। ঢাকা ভার্সিটি 14-15 আসছে। দেখেন এক্স কণাটা কি, এক্স এর এখানে একটা জিনিস দিছি, খুব ভালো করে তাকান। 12 আর 1 কত? 13 না? এদিকে তাকান, 12 আর 1 13 না? তাহলে 9 এর সাথে কত যোগ করলে 13 হবে? 4 যোগ করলে 13 হবে। 4 কার সাথে থাকে? আলফা পার্টিকেল। আলফা দেখেন 4 2 হিলিয়াম 2 প্লাস। দেখেন এই জায়গায় তার মানে 2, তাই না? 4 আর 2 কত? 6 না? দেখেন তো 6 আর 0 কত? 6 না? 6। তার মানে এই যে এই জিনিসটা যদি আপনি পারেন, 1 সেকেন্ড লাগবে। নিচের বিক্রিয়ায় এক্স কে কি বলা যায়? দেখেন তো ভালো করে তাকান। এই আলফা মানে কি? 4 আর 2 না? 4 আর 2। তাহলে 14 আর 4 কত? 18। 7 আর 2 কত? 9। তাহলে 17 আর 1 হচ্ছে 18। দেখেন 14 আর 4 18, তাহলে 17 আর 1 18, তাহলে এটার 1 হবে। 7 আর 2 এ 9, তাহলে 8 আর 1 এ 9। 1 1 কোন জায়গায় আছে? 1 1 আছে একমাত্র হচ্ছে গিয়ে আমাদের প্রোটনে, তাই না? 1 আর 1 কত কোন জায়গায় আছে? 1 আর 1 আছে প্রোটনে। 1 আর 1 হচ্ছে প্রোটনে। প্রোটন মানে কি ভাইয়া? প্রোটন মানে 1 1 হাইড্রোজেন, তাই না? এটা হচ্ছে প্রোটন, আমরা সবাই জানি। আমরা সবাই জানি প্রোটন মানে কি? 1 1 হাইড্রোজেন। নিম্নের বিক্রিয়ায় শূন্যস্থানে কি হতে পারে? দেখেন তো ঢাকা ভার্সিটির প্রশ্ন, ঢাকা ভার্সিটিতে আসছে। এটা প্রচুর প্রচুর কমন একটা টপিক। ম্যাগনেসিয়াম আর এই জায়গায় কি আছে? ডিউটেরিয়াম। দেখেন এটা কিন্তু ডিউটেরিয়াম, মানে হচ্ছে কি যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আমরা শিখছি না হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে স্থায়ী। তাহলে দেখেন ম্যাগনেসিয়ামের সাথে ডিউটেরিয়াম দিছে এখানে। তাহলে 12 আর 1 কত? 13, 26 আর 2 28। এখন 24 এর সাথে কত যোগ করলে 28 হয়? 4 যোগ করলে, এই তো আপনি বুঝা গেছেন। 12 আর 1 13, 11 এর সাথে কত যোগ করলে 13 হয়? 2 হয়। 4 2 মানে কি রে ভাই? আলফা না? 4 2 মানে হচ্ছে আলফা, এই যে আলফা পার্টিকেল। কোনটি আইসো ইলেকট্রনিক? আচ্ছা আইসো ইলেকট্রনিক এইটা হয়ে গেছে আসলে আগের টপিকের প্রশ্ন। আমরা একটু আগের টপিকে মুভ করি, তাইলেই হয়ে যাবে। আসলে এতবার কারেন্ট চলে গেছে তো, মানে ফাইলে দিক ওদিক হয়েছে। কোনটি আইসো ইলেকট্রনিক সেট? দেখেন তো কোন জায়গায় আসছে, কবে আসছে, কবে আসছে? এইবার আসছে জিএসটি তে, এইবার আসছে। তার মানে কি বুঝতে পারতেছেন টপিকটা ইম্পর্টেন্ট? যে আইসো ইলেকট্রনিকের সেট কোনটা, আইসো ইলেকট্রনিকের সেট কোনটা, একটু ভালো করে তাকান। প্রথম থেকে তাকানো শুরু করবেন, আল্লাহ ভরসা। প্রথম থেকে তাকানো শুরু করবেন। দেখেন তো ফ্লোরাইড মানে ইলেকট্রন 10টা, সোডিয়াম প্লাস মানে ইলেকট্রন 10টা, অক্সিজেন 2 মাইনাস ইলেকট্রন 10টা, কার্বন 4 মাইনাস ইলেকট্রন 10টা। তার মানে এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক সেট। এবার আসছে প্রশ্ন, হ্যাঁ এবার আসছে। তারপরে এই যে সাস্ট 8 9 আসছে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ নিচের কোনটির পর্যায়ে ভুক্ত? একটু আগে আমি আপনারা বলছিলাম 10⁻⁸ সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটার। তাহলে 10 টু মেডিকেল আসছে যেটা 10⁻8 সেন্টিমিটার, মানে এখন আমি এটাকে মিটারে, এই উত্তরগুলো কিন্তু মিটারে আছে। কিসে আছে? মিটারে আছে। তার মানে আমার এখান থেকে অ্যান্সার হচ্ছে কি 10⁻10 মিটার। একটু আগের প্রশ্নটাই মিটারে আছে। একটু আগের প্রশ্নটা আমি একটু ওই জায়গাটাতেই অ্যাড করে দিচ্ছি, দাঁড়া 1 সেকেন্ড। এই যে এই জায়গাতে অ্যাড করে দিলাম। এই দেখেন মেডিকেল 20 21 আসছে, আর সাস্টের প্রশ্ন ছিল এটা। তারপরে দেখেন এই ধরনের প্রশ্ন যদি কখনো দেয়, ঘাবড়ানোর কোনো কারণ নাই। দেখেন এই যে সাস্টের একটা প্রশ্ন, এটা মুখস্থ প্রশ্ন, এটা ম্যাথের প্রশ্ন না। সেটা হচ্ছে 35 ক্লোরিন 37 ক্লোরিন দেওয়া আছে, একটা 75%, একটা 24%। ক্লোরিনের পারমাণবিক ভর কত? ক্লোরিনের পারমাণবিক ভর আপনি যা জানেন তাই দিয়ে দেবেন, 35.55। এগুলো এইভাবে অ্যান্সার করতে হয়। এগুলা ম্যাথ করে অ্যান্সার করতে পারবেন না, তাই না? এগুলা ম্যাথ করে অ্যান্সার করতে পারবেন না। দেখেন এই যে বুয়েটে একটা প্রশ্ন আসছে, 14 মানে হিলিয়াম মানে আলফা দিছে নিউট্রনের নাইট্রোজেনের সাথে, আলফা দিছে কার সাথে? নাইট্রোজেনের সাথে। এটা বলছে বিক্রিয়াটা পূর্ণ করো। এটা আমি করাইতাম না, বাট ডিউরিটি না এসে পড়তে পারে তাই করাচ্ছি। নাইট্রোজেন, নাইট্রোজেন দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে হিলিয়াম। তাহলে হিলিয়াম মানে কি বলে? আলফা, আলফা নাইট্রোজেন যে আঘাত করছে, আঘাত করে কি বানাবে? একটা অক্সিজেন বানাবে আর একটা প্রোটন বানাবে, মানে হচ্ছে কি আমাদের 1 1 হাইড্রোজেন বানাবে। এটা কিন্তু 8 17। ভালো করে তাকাই দেখেন 14 আর 4 কত? 18, 17 আর 1 18, 2 আর 7 কত? 9, 8 আর 1 হচ্ছে 9। এটা একটু মুখস্থ রাখবেন। এটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট জিনিস, কমন জিনিস আসছে, তাই এটা একটু মুখস্থ রাখবেন। দেখেন এরা পরস্পরের কি সাস্টে আসছে,
64 আর 28, 64 আর 29, 64 আর 30 দেখেই বোঝা যাচ্ছে সবার ভর সংখ্যা সমান, তাই এরা পরস্পরের আইসোবার, এরা পরস্পরের আইসোবার। তার মানে এটা হচ্ছে আইসোটপের টপিক, উপরে দিয়ে দেন। দেখেন সাস্টের খুবই ফেমাস প্রশ্ন, খুবই ফেমাস প্রশ্ন, ভালো করে তাকান। কোন ধরনের তেজস্ক্রিয়তায় নিউক্লিয়াসের ভর সংখ্যা অপরিবর্তিত থাকে? ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, ভর সংখ্যা অপরিবর্তিত থাকে মানে কি বলেন তো? প্রোটন, রাইট? মানে আপনার কি বলে আপনার বিটা অবক্ষয়, মানে বিটা অবক্ষয় মানে বুঝি নাই ভাইয়া। দেখেন আমরা একটু আগে পড়ছি, সে যদি এটা এক্স হয়, ওর প্রোটন সংখ্যা যদি হয় সে পি, ওর ভর সংখ্যা যদি হয় মনে করেন বড় হাতের এম, সে ধর কথার কথা ধরলাম, তাহলে আমি যদি এখান থেকে বিটা বের করি, বিটা মানে কি 0 - 1 ইলেকট্রন। তারপরে একটু তাকান তো, এম আর জিরো কি হবে? এম আর জিরো তো এমই হবে। পি আর মাইনাস মাইনাস ওয়ান কি হয়ে যাবে? পি প্লাস ওয়ান হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নতুন কোন একটা পরমাণু, সে হচ্ছে ওয়াই। তার মানে দেখেন তো, আমাদের প্রোটন মানে ভর সংখ্যা অপরিবর্তিত আছে কোন জায়গাতে? ভর সংখ্যা অপরিবর্তিত আছে বিটা ইমিশনে, মানে শুধুমাত্র বিটা ক্ষয়ে প্রোটন সংখ্যা, সরি, ভর সংখ্যা অপরিবর্তিত হবে আর প্রোটন সংখ্যা এক একক বৃদ্ধি পাবে। আমরা একটু আগে পড়ছি, এটা একদম সুন্দর করে বক্স করে লিখে রাখেন। তাহলে বিটা নির্গত হলে কি হয়? বিটা নির্গত হলে কি হবে? বিটা নির্গত হলে হবে হচ্ছে আমাদের প্রোটন এক একক বৃদ্ধি পাবে আর ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। তারপর সাস্ট 14-15-তে আসছে, একটু খুব ভালো করে তাকান, প্রশ্নটা সুন্দর প্রশ্ন। বলছে 14-7 নাইট্রোজেন, ওকে ফাইন, এটার সাথে আলফা দিছে, আলফা মানে কি ভাইয়া? 4 2 হিলিয়াম 2 প্লাস, ওকে 4 2 হিলিয়াম 2 প্লাস, ফাইন। এখন বলছে অক্সিজেন আর প্রোটন, ভাই প্রোটন মানে কি? প্রোটন মানে হচ্ছে 1 1 হাইড্রোজেন, রাইট? শেষ। এখন আমাকে বলছে এখানে কি হবে? আপনি জানেন 14 আর 4 কত? 18, তাহলে এক আছে এখানে, তার মানে 17 আর 1 18, ফাইন। 7 আর 2 9, এখানে এক আছে, তার মানে 8 আর 1 9, 17 আর 8 কি? অক্সিজেনের একটা আইসোটোপ, তাই না? 17 8 হচ্ছে অক্সিজেনের একটা আইসোটোপ, তার মানে 17 ও 8, 17 ও 8, 17 ও 8 এই যে এই জায়গায় আছে। সাস 14-15 একটা প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। তারপর দেখেন সাস্টের 7 8 আসছে, এ কি? এ হচ্ছে ওদের আপনার আগে কি হইতো? সেট সেট ছিল, সেট এ সেট বি এরকম ছিল, তো এই সেটের নাম 14-7 নাইট্রোজেন, 4 2 হিলিয়াম, 17 8 অক্সিজেন, এখানে কি হবে? ওই যে প্রোটন হবে, হ্যাঁ, মানে 1 1 হাইড্রোজেন হবে, শেষ। একটু আগের প্রশ্ন। ফার্স্টে আরেকটা প্রশ্ন দেখেন, বলছে নিচের কোন বিক্রিয়াটি সঠিক? মানে এগুলো একটু হিসাব করে অ্যান্সার করতে হবে, বুঝছেন? হিসাব করে অ্যান্সার করে দিবেন। আচ্ছা, একটা কঠিন প্রশ্ন দিয়ে শেষ করে দিচ্ছি, একটা কঠিন প্রশ্ন দিয়ে শেষ করে দিচ্ছি। কঠিন প্রশ্ন কেন বললাম ভাইয়া? ইজি, হুদাই বলছি কঠিন। সে 232 থোরিয়াম, 232 থোরিয়াম, মানে যদি কোনো সময় প্রশ্ন বেশি কঠিন করে তাইলে কি হবে? মাইনাস আলফা এম মাইনাস বিটা এন, মাইনাস আলফা এম মাইনাস বিটা এন, মাইনাস বিটা ও মাইনাস আলফা পি, আর মাইনাস আলফা কিউ। ওকে, এই প্রশ্নটা আসছে কুয়েট 17-18-তে, হ্যাঁ, কুয়েট 17-18 একটা প্রশ্ন। আসেন আমরা একটু সলভ করি। কুয়েট 17-18 একটা প্রশ্ন, খুবই ফেমাস প্রশ্ন। বলছে কিউর সংকেত কি? হ্যাঁ, কিউ কি? এখানে কিউ নির্ণয় করো। আচ্ছা, কিউ ইকুয়াল হোয়াট? তো এই প্রশ্নটা আসলে আমরা একটু সলভ করি। যেহেতু আপনার কি বলে মেডিকেল ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং এ আসে নাই, সরি কি বলতেছি ধুর, মানে যেহেতু ভার্সিটিতে আসার সম্ভাবনা আছে এগুলা, তো আমরা একটা সলভ করি কঠিন দেখে। এতক্ষণ তো সহজগুলো সলভ করছেন, সহজ না কঠিনই ছিল, বাট এটা একটু বেশি কঠিন। এটা কিভাবে তাড়াতাড়ি সলভ করব? যে কোনো একটা নিয়ে চিন্তা করবেন, বাকি আল্লাহ ভরসা। এটা 232, এখান থেকে আলফা চলে গেছে, মানে 4 2 চলে গেছে। আলফা মানে কি 4 2 না? 4 2, 4 2 চলে গেছে, তাহলে 232 থেকে যদি 4 চলে যায় এটা হবে কি 228, ওকে।
228 থেকে বিটা চলে গেছে, বিটা মানে কি, বিটা মানে 0 আর -1। 228 থেকে 0 বাদ দিলে কত থাকে, 228 থাকে। ওকে, 228 থেকে আবার বিটা চলে গেছে মানে কি 228ই আছে, রাইট, 228ই আছে। 228 থেকে আবার আলফা চলে গেছে, তার মানে কি 224। 224 থেকে আবার আলফা চলে গেছে, তার মানে 220। শেষ। তার মানে উপরের সংখ্যাটা দেখলেই হয়ে যাবে। ভাই নিচের সংখ্যা কেমনে বের করবো, খুবই সহজ। 90 থেকে 2 চলে গেছে, তার মানে এটা কি হচ্ছে 88। 88 থেকে বিটা চলে গেছে, ভাই বিটা চলে যাওয়া মানে প্রোটন সংখ্যা একটা বাড়া, তার মানে এটা 89। বিটা চলে গেছে, তার মানে এটা 89। এক একক বাড়বে, হ্যাঁ এক একক, সরি এক একক বাড়বে, মানে এটা কি হবে 90 হবে, এটা কি হবে 90 হবে। এবার 90 থেকে 2 চলে গেছে, আলফা মানে কি 42 না, 42 আলফা চলে গেছে, তার মানে কি এটা কি হবে 88। 88 থেকে আবার 2 চলে গেছে, তার মানে এটা কি 86। তাহলে অ্যান্সার হচ্ছে 220 86। 220 86। 86 কার, এই 86 কার, 86 হচ্ছে আবার নিষ্ক্রিয় গ্যাসের সবার লাস্টেরটা, রেডন, রাইট, রেডন। 288 220 86 রেডন। দেখেন এটাই অ্যান্সার ছিল, 220 86 রেডন। হোয়াটএভার। তার মানে ভর ত্রুটিতে আর কোনো সমস্যা নাই, ভর ত্রুটি থেকে এবার যেই প্রশ্ন মন চাই করুক আপনি পারবেন। ক্লিয়ার? ওকে। একটা জিনিস মাথায় রাখেন, এদের আয়নিত হওয়ার ক্রম মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। এদের আয়নিত হওয়ার ক্রম দেখা যাচ্ছে না, হ্যাঁ, আলফা বিটা গামা, এই যে এটা হচ্ছে এদের আয়নিত হওয়ার ক্রম। শেষ। এবার হচ্ছে আমাদের নান আদার দেন কোয়ান্টাম সংখ্যা, অরবিট, অরবিটাল। আচ্ছা, এখন বোঝার বিষয় হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে খুব বেশি কঠিন প্রশ্ন আসে না। আমরা জানি কোয়ান্টাম সংখ্যার বেসিক গুলো আমরা সবাই জানি, কি জানি দেখেন তো। উপস্তরের নাম কি, উপস্তরের নাম এস, এস মানে কি শার্প, পি মানে কি প্রিন্সিপাল, টি মানে কি ডিফিউজড, আর এফ মানে কি ফান্ডামেন্টাল। ওকে। আচ্ছা, আমরা এই বেসিক গুলো জানি। আমরা জানি যে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা প্রধান 4টা কোয়ান্টাম সংখ্যা আছে। একটা হচ্ছে এন মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, একটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আরেকটা হচ্ছে গিয়ে কি বলেন তো, আরেকটা হচ্ছে আমাদের স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, আমরা এটাও জানি যে এল এর ভ্যালু যদি 0 হয় এটা বোঝায় হচ্ছে এস অরবিটাল, এল এর ভ্যালু যদি 1 হয় এটা বোঝায় পি অরবিটাল, 0 1 2 হয় এটা বোঝায় হচ্ছে ডি অরবিটাল, যদি 3 হয় এটা বোঝায় হচ্ছে এফ অরবিটাল। তাহলে এসপি ডি এফ, এল এর ভ্যালু এরকম হইলে এরকম হয়। এটা আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এটা আমি বুঝতে পারছি, হ্যাঁ ভাই বুঝতে পারছি। ফাইন। আমরা এটা জানি যে এন, এন মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি এন হয় তাহলে অরবিটাল নাম্বার কি হয়, অরবিটাল হয় হচ্ছে গিয়ে এন স্কয়ার, আর ইলেকট্রন নাম্বার হয় হচ্ছে টোয়াইস এন স্কয়ার। এইগুলো আপনি জানেন, রাইট? ওকে ভাই, আমরা জানি যদি এল দেওয়া থাকে তাহলে অরবিটাল কেমনে বের করে, টোয়াইস এল প্লাস 1, আর ইলেকট্রন কেমনে বের করে 2 ইন্টু টোয়াইস এল প্লাস 1। এটাও আমি জানি ভাইয়া, হ্যাঁ। আমরা এটাও জানি যে ভাইয়া যদি এন থাকে তাহলে এল কি হয় 0 থেকে এন মাইনাস 1 পর্যন্ত। আপনি যা যা জানেন তা একসাথে করেন। যদি এল থাকে এম কি হয় বলেন তো, 0 থেকে প্লাস মাইনাস এল, রাইট, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, মাইনাস এল প্লাস এল পর্যন্ত। ওকে, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, থার্ড ব্র্যাকেট মানে সহ। আচ্ছা ফাইন। এল থাকলে এম এভাবে বের করে। স্পিন সবসময় কি হবে, স্পিন সবসময় হবে প্লাস হাফ অর মাইনাস হাফ, তাই না? এটা আপনি জানেন। আপনি জানেন ভ্যালুগত ব্যাপার সব সময় এটা একটু মাথায় রাখতে হয় যে এন এর ভ্যালু সব সময় বড় হয়, সবার চেয়ে বড় হয়। এল এর ভ্যালু আর এম এর ভ্যালু সমানও হইতে পারে, বাট এল বড় হবে, কখনো ছোট হবে না। কিরকম মনে করেন এল এর ভ্যালু হচ্ছে 3, এল এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এম এর ভ্যালু কি হবে, এম এর ভ্যালু হবে হচ্ছে -2 -1 0 1 2। তার মানে দেখেন এম এর ভ্যালু আর এল এর ভ্যালু কিন্তু সমান হইতে পারে। দেখেন 2, এই যে 2, 2 আর 2, খেয়াল করছেন 2 আর, তাহলে এম এর ভ্যালু আর এল এর ভ্যালু কি সমান, এম এর ভ্যালু এল এর ভ্যালু সমান হইতে পারে, বাট কখনোই এল এর ভ্যালু বেশি হবে না এম এর চেয়ে।
সরি, এম এর ভ্যালু বেশি হবে না এল এর চেয়ে, এল সবসময় বড় থাকবে। এখানে 2 এর চেয়ে বড় কোনো সংখ্যা আছে? না, সংখ্যা নাই। আচ্ছা, এখানে অবশ্যই রেঞ্জ ম্যাটার করবে। এখানে কি ম্যাটার করবে? রেঞ্জ ম্যাটার করবে। রেঞ্জ ম্যাটার করবে। রেঞ্জ চেক করতে হবে। হ্যাঁ, রেঞ্জ চেক করব। কেন? এখন চিন্তা করে দেখেন, আমি আপনাকে বললাম নিচের কোনটি সঠিক? ওই যে আছে না এরকম প্রশ্ন? হ্যাঁ। তাহলে এখন দেখেন, আমি আপনাকে বললাম যে এটা এখানে মনে করেন এল এর ভ্যালু হচ্ছে 2 আছে আর এম এর ভ্যালু আছে -3। আপনি বলবেন এনাম ভাই শিখাইছে এল সবসময় বড় হবে। এই যে 2 তো বড়, -3 থেকে তো 2 বড়। তাহলে তো এটা ঠিক না, এটা ঠিক না। কারণ 2 এর আন্ডারে -2 থেকে +2 পর্যন্ত -3 নাই। তার মানে রেঞ্জ চেক করে নিতে হবে। রেঞ্জ চেক করে নিতে হবে। ওকে, রেঞ্জ চেক করে নিতে হবে। ভুল এটা। এটা ভুল। রেঞ্জ চেক করব। ক্লিয়ার বাবা? রেঞ্জ চেক করে নিব। ওকে ফাইন। তাহলে মোটামুটি আইডিয়া পাইছেন আপনি। এবার বিসমিল্লাহ বলে স্টার্ট করে দেন। ঠিক আছে? কোন জায়গায় আসছে? কোন জায়গায় আসছে? এইবার আসছে। ঢাকা ভার্সিটিতে আসছে। এইবার ঢাকা ভার্সিটিতে আসছে দেখেন। এইবার ঢাকা ভার্সিটিতে আসছে। স্ক্যান্ডিয়ামের 3d1 ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট। দেখেন 3d বলছে, 3d বলছে, তাই না? 3d বলছে। তার মানে আপনি শিওর। এই 3 দ্বারা কি বোঝায়? n = 3 বোঝায়। এল দ্বারা কি বোঝাবে বাবা? এল দ্বারা কি বোঝাবে? এল দ্বারা বোঝাবে ডি। ডি এর জন্য 0 1 2। এই যে এল এর ভ্যালু 2। এখন এম এর ভ্যালু কি মন চায় হবে, এস এর ভ্যালু যে কোনো একটা হবে। এখন আমরা 3 আর 2 কে আগে বাছাই করি। তার মানে দেখেন প্রথমেই সব কাটা, প্রথমেই সব কাটা। শেষ। দেখেন 3 2 আছে এখানে। এই 1 মানে কি? 1 মানে 3p। 1 মানে কি? 3p। 30 মানে কি? 3s, তাই না? তাহলে 3d দেখেই আমরা আসলে নির্ধারণ করতে পারবো। যদি দুইটা অপশন একসাথে থাকতো তাইলে আমরা চেক করতাম। বাট এখানে আমরা প্রথমে এতটুকু দেখেই বুঝে গেছি আমাদের অ্যান্সার হচ্ছে এ। দেখছেন? মানে জাস্ট 10 সেকেন্ডও লাগে না এগুলো অ্যান্সার করতে। কোন উপশক্তি স্তরটি ভাই দেখেন গত বছর আসছে। কোন উপশক্তি স্তরটি সম্ভব নয়? প্রশ্ন দেখে উত্তর বলে দেওয়া যায় 2d সম্ভব না। তারপরে 19-এ আসছে, ডিও 19-এ আসছে, কি আসছে? উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n = 4 l = 1 বিশিষ্ট অরবিটালটি কি? উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n = 4 l = 1 বিশিষ্ট অরবিটালটি কি? আরেকবার পড়েন। আমি আসলে অন্যদিকে মনোযোগ ছিল। উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n = 4 l = 1 বিশিষ্ট অরবিটালটা কি? ভাই l = 1 বলছে। l = 1 বলছে মানে তো আপনি বুঝতে পারতেছেন এটা p অরবিটাল। ঠিক আছে? ওকে। 26 আণবিক সংখ্যা বিশিষ্ট মানে এটা কি? এটা বুঝতে পারতেছেন আয়রন। m শেলের ইলেকট্রন সংখ্যা কত? ভাই আয়রন। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আয়রন। আয়রনের m শেল মানে কি রে ভাই? কে এল এম। m মানে হচ্ছে তৃতীয় শেল। রাইট? তৃতীয় শেল। তাহলে আপনি কিন্তু জানেন আয়রন মানে কি বলেন তো? 4s2 3d6। তার মানে কি 3s2 3p6 ও আছে কিন্তু আগে। তাহলে এই যে দেখেন 6 6 12 2 18 18টি ইলেকট্রন। শেষ। ঢাকা ভার্সিটির প্রশ্ন। ওরা একটু একটু স্টাইল করে প্রশ্ন দিবে। আপনাকে একটু বুঝে নিতে হবে। একটু বুঝে নিতে হবে। আয়রন মানে কি? আয়রন মানে 26 না? 26। তার মানে কি? 1s2 2s2 2p6। আপনাকে বলছে এম শেল। এম শেল মানে হচ্ছে থার্ড শেল। থার্ড শেল। থার্ড শেল। 2p অরবিটালে NLM এর মান কত? 2p অরবিটাল। ভাই 2p দেখলেই আপনি বুঝবেন 2 মানে কি 2। p মানে কি রে ভাই? L এর ভ্যালু কত? 1 না? 1। তাহলে 2 1 তো আছে কিনা দেখেন। 2 1 আছে কিনা? তাহলে এরা বাদ, এরা বাদ। এখন আপনার প্রশ্ন হচ্ছে এইটা হবে নাকি এইটা হবে? এখন দেখেন ওরা পুরো অরবিটালের কথা বলছে। ওরা কোনো সিঙ্গেল ইলেকট্রনের কথা বলে নাই। দেখেন 2p অরবিটালের কথা বলছে। তার মানে 2p অরবিটালে কি থাকে? 2px থাকতে পারে, 2py থাকতে পারে, 2pz থাকতে পারে, রাইট? তার মানে ওরা কিন্তু কোনো একটা সিঙ্গেল ইলেকট্রনের কথা বলে নাই। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। দেখেন 2 1 কিন্তু ম্যাচ করছে। খেয়াল করছেন? 2 1 ম্যাচ করছে। 2 1 ম্যাচ করছে। তাই আমরা অ্যান্সার এইটাকে দিচ্ছি। এটাকে দিতে পারবো না কারণ ওরা কোনো সিঙ্গেল ইলেকট্রনের কথা বলে নাই। ওরা যদি সিঙ্গেল ইলেকট্রনের কথা বলতো আমরা অন্যটা দিতে পারতাম। নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? দেখেন ভালো করে তাকান, তাইলেই বুঝবেন। আমি একটু আগে বলছিলাম আপনাকে এল আর এম যখন দেখবো আমরা রেঞ্জ চেক করব। দেখেন এল এর ভ্যালু 1, এম এর ভ্যালু কি হবে? -1 থেকে +1 পর্যন্ত, তাই না?
তার মানে 2 কি পসিবল? পসিবল না। তার মানে এইটা হচ্ছে অ্যান্সার। এটা সম্ভব নয়। ওরা কিন্তু ভুল দেখেন প্রশ্ন পড়াও একটা আর্ট। হ্যাঁ, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। এই যে প্রশ্নটা ভালো করে পড়েন, সম্ভব নয়। মানে কোনটা ভুল চাইছে। তার মানে এইটা হচ্ছে ভুল। বাকি সবগুলা কারেক্ট আছে। বাকি সবগুলা চেক করেন কারেক্ট আছে। ওকে? এইগুলা খুবই ভালো করে পারতে হবে। আসেন। কোনটি অসম্ভব? কবে আসছে? কোন জায়গায় আসছে? ভাইয়া জিএসটি তে আসছে, এই বছর আসছে। তাহলে কবে আসছে দেখেন তো কোন অরবিটালটি অসম্ভব? দেখেন কোন অরবিটালটি অসম্ভব? দেখলেই বোঝা যাবে 3f অসম্ভব। এটা কি? অ্যালুমিনিয়াম মৌলের 3p1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? তাহলে অ্যালুমিনিয়াম মানে কি? অ্যালুমিনিয়ামের 3p1 বলছে। ওকে ফাইন। তাহলে 3 মানে কি রে বাবা? n equal 3, p মানে কি? l equal কত রে? 0 1 3 1। এবার 3 1 দেখেন এই কোনোটাতে নাই বাবা, কোনোটাতে নাই। তার মানে এটাই অ্যান্সার। জিএসটি তে আসছে গত বছর। জিএসটি গত বছরের প্রশ্ন। জিএসটি গত বছরের প্রশ্ন। অ্যান্সার করতে কিন্তু টাইম লাগবে না। জাস্ট একটু ফোকাস থাকতে হবে। কোন কোয়ান্টাম সংখ্যার বিন্যাস সম্ভব নয়? মানে কোনটা ভুল? এখানে কোনটা ভুল ওই জিনিসটা চাইছে। প্রথমেই বলছি রেঞ্জ চেক করবেন। ভাইয়া এটা 2 তার মানে কি? আমার যা হবে কি -2 থেকে +2 পর্যন্ত। তার মানে এটা -3 আছে। তার মানে এটা ভুল। এটাই অ্যান্সার। এটাই ভুল। বাকিগুলো তাকানোরই দরকার নেই। বাকিগুলো তাকানোর দরকার নেই। তাকানোর আগেই অ্যান্সার আইসা পড়বে। একটু জাস্ট ফোকাস থাকতে হবে। 17-18 প্রশ্ন। ওকে? তারপর যাই হোক, এখন মেডিকেলের প্রশ্ন স্টার্ট মনে হয়। দেখেন কি দিছে? পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে? পরমাণুর অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে? বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল। নিচের কোন কোয়ান্টাম সংখ্যাটির মান অবাস্তব? আমি বারবার বলছি একটু কি চেক করবেন? দেখেন রেঞ্জ চেক করবেন। এল এর ভ্যালু 0, এম এর ভ্যালু কি? 0ই হইতে হবে। তার মানে এটা অবাস্তব। এটাই ভুল। হ্যাঁ, এটা কিন্তু ভুল। ভুল চাইছে, হ্যাঁ, ভুল চাইছে। কোয়ান্টাম সংখ্যা n, l, m দ্বারা যথাক্রমে কি বোঝায়? আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস। এই যে বুঝছেন, এগুলো মেডিকেলে এবার আসবে। মেডিকেলের প্রশ্ন এক এক টাইম এক এক রকম দেয়। বাংলা প্রশ্ন থেকে প্রশ্ন দেয়। ইলেকট্রন বিভিন্ন অরবিটালে ওরিয়েন্টেশন প্রকাশের জন্য নিচের কোন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ওকে? ওরিয়েন্টেশন এটা কি হবে? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হবে। যদি আমি খুব ভুল না করি, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাই হওয়ার কথা। ত্রিমাত্রিক না? হ্যাঁ, ওরিয়েন্টেশন মানে ত্রিমাত্রিক। তাহলে 4s এর জন্য NLM কত হবে? 4s 40 আগে চেক করেন। তার মানে এটা বাদ, এটাও বাদ। এখন খেয়াল করেন 4s এর জন্য কি হবে? 400 401 0 হইলে কোনো সময় 1 হয় ভাই? 400 জাস্ট 7 8 আসছে। মানে একটু জাস্ট ফোকাস থাকতে হবে। একটি 3s ইলেকট্রনের জন্য NLM 3s 300। ইলেকট্রন বিন্যাসের নীতি দেখেন ঢাকা ভার্সিটিতে আসছে। কি আসছে দেখেন ভালো করে তাকান। বলছে নিচের কোন বিন্যাসটি পাউলির বর্জন নীতি ও হুন্ডের নীতি সমর্থন করে? পাউলির বর্জন নীতি আর হুন্ডের নীতি সমর্থন করে। এখন আপনাকে বুঝতে হবে হুন্ডের নীতি কি? মানে আগে পুরোটা ফিল আপ হইছে তারপর একটা একটা করে ফিল আপ হইছে। এরকম না জিনিসটা? ইয়েস। আপনার এরো গুলা একটু ভালো করে তাকাইতে হবে। হ্যাঁ, এরো গুলা একটু ভালো করে তাকাইতে হবে। ভালো করে তাকান। এই যে এইটা। মানে একটা পুরোপুরি ফিল আপ হইছে একটা সাইকেল তারপরে আবার আসা স্টার্ট হইছে এটা। দেখেন এইটা পুরা এটা হচ্ছে স্পিনই মিলে না। তার মানে এটা বাদ। তারপরে এই যে দেখেন এইটা এই জায়গায় ভরে গেছে এই জায়গায় ভরে নাই তাহলে এটা বাদ। এই জায়গায় মাঝখানে উল্টা পাল্টা স্পিন আছে এটা বাদ। দেখে আসলে অ্যান্সার করা যাবে। দেখে অ্যান্সার করা যাবে। হ্যাঁ, দেখে অ্যান্সার করা যাবে। 17-18 আসছে। পাউলির বর্জন নীতি কি হুন্ডের নীতি কি? এটা ডিউ রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। খুবই ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, পাউলি এটা ডিউ রিটেনে আসতে পারে। তাই বাংলাটা একটু পড়ে ফেলতে হবে। হ্যাঁ, একটি পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। অর্থাৎ দুটি ইলেকট্রন যদি একই অরবিটালে অবস্থান করে তাহলে তাদের স্পিন বিপরীত হবে। দুটি ইলেকট্রন যদি একই অরবিটালে অবস্থান করে তবে তাদের স্পিন বিপরীত হবে। নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে আগে প্রবেশ করবে? এটা হচ্ছে আউফবাউ নীতি, রাইট? যাদের n+l এর ভ্যালু দেখতে হবে। n+l এর ভ্যালু দেখতে হবে। যার শক্তি কম সে আগে প্রবেশ করবে, যার শক্তি বেশি সে পরে প্রবেশ করবে। দেখেন ওরা ইচ্ছা করে দুষ্টামি করছে। ওরা ইচ্ছা করে অন্য ডি দিছে যেগুলো আপনি পারেন না। কোনো সমস্যা নাই। প্রথম কথা হচ্ছে গিয়ে 7 + s কত? 7।
6 প্লাস 1 কত 7, তার মানে কি ওদের ভিতরে একটা লড়াই হবে। আবার 5d, 5 প্লাস d কত 2, তার মানে 7। 4 প্লাস 3 কত হবে 7, তার মানে সবগুলো 7। এবার বলছে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আমরা জানি যদি সেম হয়ে যায় তাহলে যার n এর ভ্যালু কম সেখানে আগে প্রবেশ করে। কিরকম আসেন একটা উদাহরণ পড়ি। মনে করেন হচ্ছে গিয়ে আপনার সে এই 3p6, আমরা যে 3p বলি, হ্যাঁ 3p বলি, আর হচ্ছে 4s। এখন চিন্তা করো তো এটা 3 আর p কত 4 না 4, n প্লাস l এর ভ্যালু। এটা কত 4 প্লাস 0 4 না 4। আগে প্রবেশ করে কোনটা, আগে প্রবেশ করে 3p তে। অর্থ কি মানে যদি শক্তি সেম হয়ে যায়, যদি শক্তি সেম হয়ে যায় তাহলে n যেখানে কম সেখানে আগে প্রবেশ করে, n যেখানে কম সেখানে আগে প্রবেশ করে। তাহলে কি হচ্ছে এখানে n কোন জায়গায় কম, এই দেখেন n এর ভ্যালু 4, তাহলে 4f এ আগে প্রবেশ করবে, 4f এ আগে প্রবেশ করবে, মানে 5p এর পরেই 4f এ আসে। ঢাকা ভার্সিটির 17-18 প্রশ্ন। কোবাল্ট ও কোবাল্ট 2 প্লাসের জন্য যোজ্যতা ইলেকট্রন কোনটি? কোবাল্ট, কোবাল্ট, আয়রন কোবাল্ট, নিকেল কপার জিঙ্ক। তাহলে কোবাল্ট মানে হচ্ছে 27 নাম্বার। 27 মানে কি রে ভাই 3d4s, তাহলে 4s2 3d7, তাহলে 3d7 4s0 বা শুধু 3d7 4s2, 3d7 4s2 এই যে। এই না এটা না, এটা ভালো করে তাকান, আমরা দুষ্টামি করা, এখানে 3s0 দিয়ে দিছে দেখছেন। 3d7 4s2 3d7 4s0 মানে দুইটা। কোবাল্ট 2 প্লাস মানে কি দুইটা চলে গেছে, কোবাল্ট 2 প্লাস মানে কি দুইটা চলে গেছে, তাহলে 3d7 4s0 এখান থেকে চলে যাবে। মানে দেখেন প্রশ্ন কিন্তু সহজ আসে ভাই, প্রশ্ন কখনোই গুণগত রসায়ন থেকে কঠিন আসে না। হুন্ডের নিয়ম অনুযায়ী দেখেন এখানে জিএসটি 23-24 মানে এই বছর এই প্রশ্নটা আসছে। আমরা এখানে দুইটা প্রশ্ন রাখছি, খুবই মনোযোগ দিয়ে প্রশ্নটা সলভ করবেন, দেখবেন কি হয়। হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? হুন্ড কি বলছে, হুন্ড মানে কি ওই যে বক্সের ব্যাপারটা, প্রথমে ফিল আপ হবে তারপরে আস্তে আস্তে ফিল আপ হবে, এরকম না জিনিসটা, একটা একটা করে সেম স্পিন তারপর আবার বিপরীত স্পিনে আসবে। এবার খুব ভালো করে তাকান, আপনার কাজ হচ্ছে প্রথমে তাকানো, আপনার কাজ প্রথমে কিছু করার না, আগে তাকাবেন। দেখেন 1 2 এটা প্রথমে বাদ, এটা দেখাই যাচ্ছে বাদ, তাই না, এটা দেখাই যাচ্ছে বাদ। এক্স ফিল আপ হয় না, ওয়াই ফিল আপ হয়ে বসে রয়েছে, এটা পসিবল পসিবল। তার মানে লড়াই হবে ওদের দুজনের মধ্যে, লড়াইয়ের কিছু নাই। এক্স পুরোপুরি ফিল আপ হয়ে গেছে, ওয়াই একটা জেড জিরো, এটা পসিবল না, মানে আগে সবাইকে ফিল আপ হইতে হবে। এটা এই বছরের প্রশ্ন, এইবার আসছে জিএসটি 23-24। ফার্স্টের প্রশ্নটা দেখি। হুন্ডের নীতি অনুযায়ী পি মৌলের বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? পি মৌল বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? হুন্ডের নীতি অনুযায়ী পি মৌল বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? কি হইছে মনে হয় প্রশ্নে একটু সমস্যা আছে। পি মানে ফসফরাস, বিজোড় ইলেকট্রন কয়টা? বিজোড় ইলেকট্রন জানি না কয়টা। তিনটা। তিনটা, কারণ কি দেখেন তো, এটা কি 3s2 3p3, ফসফরাস মানে কি 3s2 3p3, তাহলে বিজোড় ইলেকট্রন কি হবে একটা একটা করে যাবে, তিনটা, তাহলে তিনটা হচ্ছে অ্যান্সার। নাইট্রোজেনের পরমাণুতে 3টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান, নিম্নের কোন সূত্র দ্বারা এটি প্রমাণিত হয়? হুন্ড দ্বারা, কারণ হুন্ডই তো বলছে 2s2 2p3, খেয়াল করেন 2s2 2p3 বিজোড় কেমনে হয়, কারণ ও বলছে আগে সবাই সেম স্পিনে বসবে, তাহলে হুন্ডের নীতি দ্বারা। ঠিক আছে, এই দেখেন মেডিকেল আসছে এই জায়গা থেকে। কোন কোন মৌলের কোন মৌলের বিভিন্ন উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য নিচের কোন নীতি ব্যবহার করা হয় না? মানে দেখেন এটা কি আউবাউ, তারপর হচ্ছে গিয়ে হুন্ডের নীতি, পলের বর্জন নীতি, এই তিনটা বাদে কোনটা আছে? প্ল্যাঙ্কের নীতি, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, মানে একটু অন্যরকম প্রশ্ন দিছে মেডিকেল 16-17-তে পরে। আচ্ছা, এটা আমরা অলরেডি দেখছি একবার। এই যে এটা ঢাকা ভার্সিটি রিটেনে আসছে, খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখেন কি বলছে, ইলেকট্রনের দ্বৈত, ইলেকট্রনের খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ বলছি ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি কি, ডি ব্রগলির সমীকরণ লেখো। ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি, দেখেন নাম্বার দেওয়া আছে, ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি আর দেন নাম্বার এখানে। ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি মানে ইলেকট্রনের ডাবল নেচার। ডাবল নেচার কি, ইলেকট্রনের ভিতরে কণা ধর্মও থাকে, ইলেকট্রনের ভিতরে কি থাকে বলেন তো আমাদের, তরঙ্গ ধর্মও থাকে। তো এইটা আসলে ডি ব্রগলির সমীকরণ থেকে ব্যাখ্যা করা যায়। এখন ওইটা আসছে কেমনে, ওইটা আসছে এইভাবে দেখেন। আমরা জানি আইনস্টাইন কি বলছে, আইনস্টাইন বলছে ই ইকুয়াল এমসি স্কয়ার। প্রমাণ, যেই প্রমাণ আমি মুখস্থ করাবো সেই প্রমাণই মুখস্থ করতে হবে। দেখেন আমি বারবার বলছি, আমি পড়াই বলে আসে না,
আসে বলে আমি পড়াই, তাই না? তাহলে যেটা পড়াবো এটা মুখস্থ রাখতে হবে। E ইকুয়াল এমসি স্কয়ার। তারপরে আমরা জানি এটা কি বলছে আইনস্টাইন, তাই না? এটা বলছে আইনস্টাইন, এটা বলছে প্ল্যাঙ্ক। তাহলে E ইকুয়াল কি? E ইকুয়াল হচ্ছে hc বাই ল্যামডা, রাইট? তাহলে E আর E মিলে গেছে, তার মানে আমি কি বলতে পারি? এবার উপপাদ্য থেকে C বাদ দিয়ে দেন। C কে V দ্বারা রিপ্লেস করেন। আলোর বেগ আর এখানে কণার বেগ। তাহলে এই সমীকরণ থেকেই আসলে কি ব্যাখ্যা করা যায় ইলেকট্রনের দ্বৈত নেচার। কেন? কারণ এমভি মানে কি? এমভি মানে হচ্ছে কণা ধর্ম, মানে কি আমাদের ভরবেগ, হ্যাঁ, মোমেন্টাম। আর ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ ধর্ম। তাহলে এই জায়গা থেকে কি বুঝাচ্ছে? এই জায়গা থেকেই বুঝাচ্ছে আসলে আমাদের এমভি ইকুয়াল, এমভি হচ্ছে কণা ধর্ম, ল্যামডা হচ্ছে তরঙ্গ ধর্ম। ক্লিয়ার বাবা? ক্লিয়ার। ওকে। তো কত সুন্দর জিনিস। ডি ব্রগলি সমীকরণ কি? এটাই ডি ব্রগলি সমীকরণ। ল্যামডা ইকুয়াল এইচ বাই এমভি। খুব ভালো করে তাকান। ঢাকা ভার্সিটি 19-20 আসছে, রিটেন প্রশ্নে আসছে। কি দিছে? বোরের মডেল অনুসারে হাইড্রোজেন মৌলের বিকিরণ বর্ণালীর উৎপত্তি চিত্র সাহায্যে দেখাও। বর্ণালী আগামী ক্লাসে। বোরের মডেলের দুইটা সীমাবদ্ধতা লেখো। এই কথার অর্থ হচ্ছে বোরের মডেলের দুইটা সীমাবদ্ধতা আপনাকে জানতে হবে। তার কথা এই কথার অর্থ হচ্ছে বোরের মডেল না আইসা আপনাদের সময় রাদারফোর্ডের মডেলও আসতে পারে। তার মানে এগুলো একটু পড়ে যাইতে হবে। আসেন আমরা একটু দেখি। শক্তি শোষণ বিকিরণ এগুলো আপনি পারেন, মানে আমরা কিন্তু জানি। কি জানি দেখো তো বাবা? আমি বারবার বলছি, কোনো এমন প্রশ্ন নাই যে এটাতে আপনি আটকাবেন, হ্যাঁ? এমন প্রশ্ন নাই যে আপনি আটকাবেন। ভালো করে তাকান। এই জায়গা থেকে ইলেকট্রন যদি এইখানে আসে, মানে নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে আসে, তাহলে এখানে কি হয়? শক্তির শোষণ হয়, রাইট? কেন? আপনি নিচতলা থেকে উপরের দিকে উঠতেছেন, তার মানে কি আপনার কষ্ট হচ্ছে, শক্তি শোষিত হচ্ছে। তাহলে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, তার মানে কি এটা শক্তির বিকিরণ। শক্তির বিকিরণ হবে মানে আপনি অভিকর্ষের দিকে কাজ করতেছেন, উপর থেকে নিচতলার দিকে নামতেছেন, তাহলে এটা কি হবে? শক্তির বিকিরণ। এটাই বুঝাইছে আর কি। এই যে এখানে ব্যাখ্যাটা লেখা আছে আর কি। এই দেখেন বোরের দুইটা সীমাবদ্ধতা, বোরের দুইটা সীমাবদ্ধতা এখানে লেখা আছে। এটা তো আর আমার পড়ানোর জিনিস না। বোরের সীমাবদ্ধতা হচ্ছে কি বলার জিনিস, যে বোর পরমাণু মডেলে হাইড্রোজেন পরমাণু একক ইলেকট্রন বিশিষ্ট আয়ন গুলার ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা, বোর মডেলে পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ ত্রিমাত্রিক সমতলীয়। বোর মডেল থেকে প্রকৃত ত্রিমাত্রিক কাঠামোর কোনো ধারণা পাওয়া যায় না। আচ্ছা ফাইন। কথা হচ্ছে ভাইয়া রাদারফোর্ডেরটা দিলে কি করব? রাদারফোর্ডেরটা দিলে এই যে পড়ালেখা করতে হবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আমরা বেশি কিছু বলবো না। আমরা জাস্ট বলবো এখানে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা হয়, যেখানে সোনার পাতের পুরুত্ব এইটা সবসময় এক এক বইয়ে এক একটা থাকে, এক এক টাইমে এক একটা থাকে। আমি আপনাকে ক্লিয়ার করে বলতেছি, এই বছর নতুন যাদের বই আসছে তাদের বই কেনার দরকার নেই, তাদের ছোট ভাইরা ফোন দিবেন, এই তোর বইটা একটা ভিডিও কলে ফোন দে, তোর বইটা খুল। বইটা খুললো, আপনি ভিডিও কলে দেখলেন যে এইবার পুরুত্ব, হাজারি স্যারের বই এইবার পুরুত্ব কি লেখা আছে। ঠিক আছে? আমার কাছে যে বই আছে এই বই অনেক পুরাতন বই, পুরাতন এত পুরাতন না, হয়তো 2 বছর আগের বই। এই বইয়ে পেজই নাই, ধরো এটা না। যাই হোক, কোনো এক জায়গায় হয়তো বই আছে, বই আপাতত দেখছি না। আচ্ছা পাইছি মনে হয়। হ্যাঁ পাইছি। এই যে আমার কাছে একটা বই আছে, তো আমি একটু দেখি এই বইয়ে পুরুত্ব কত দেওয়া আছে। হ্যাঁ, এই বইয়ে পুরুত্ব কত দেওয়া আছে একটু দেখেন। এই বইয়ে পুরুত্ব দেওয়া আছে 0.404 সেন্টিমিটার। এই জায়গায় আছে কত? 0.3 ঠিক আছে, এক এক টাইমে এক একটা। তাহলে 0.404 সেন্টিমিটার, এটা হচ্ছে গিয়ে এই বইয়ে আছে। এই বই কত, কত সেশনের বই? এই বই হচ্ছে গিয়ে কত সেশনের বই? একটা সেকেন্ড দেখতে দেন। এই বই হচ্ছে গিয়ে অক্টোবর 2022, মানে এটা হচ্ছে 22-এর, এটা হচ্ছে 22-এর, এখন 24 সাল চলতেছে, তাই না? মানে এটা হচ্ছে 22-এর সংস্করণে আছে। এন্ড এই ভ্যালুটা আসলে 22-এর পরের সংস্করণে ছিল, এই জন্যই আপডেটেড কন্টেন্ট, তো এটাতে এটা দেওয়া আছে। যাই হোক,
কথা হচ্ছে এটা একদম রিসেন্ট যেটাতে আছে এটা মাথা ঘামাবেন না, কেন? কারণ এটা আসবে না। ঠিক আছে, টেনশন নিয়েন না। আচ্ছা, আর জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা, ঢাকা ভার্সিটি রিটেনে আসতে পারে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা ব্যবহার করা হয় কেন? ডিও রিটেনে আসতে পারে। ডিও রিটেনে আসতে পারে। তো এই যে এই জায়গায় লেখা আছে, এটা পড়ার কিছু নেই, জাস্ট একবার রিডিং পড়বেন। রাদারফোর্ড মডেলের ভিত্তি, প্রস্তাব, নিউক্লিয়াস এগুলো পড়ার কিচ্ছু নাই, এগুলা জাস্ট একবার করে দেখবেন, একবার করে দেখবেন, মুখস্থ করার কিচ্ছু নাই। কথা হচ্ছে সীমাবদ্ধতা পড়বেন, রাদারফোর্ডের সীমাবদ্ধতা, বোরের সীমাবদ্ধতা একটু পড়বেন, পড়লে কি হবে আপনার উপকার হবে। চার্ট সম্পর্কিত ত্রুটি আছে, ম্যাক্সওয়েলের তত্ত্ব ভিত্তিক ত্রুটি আছে, হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা দিতে পারেনি, এই তো। রাদারফোর্ড আর বোরের পার্থক্য, সরি, সৌরজগতের মডেল, সৌরজগৎ মডেল, আর আমরা জানি যে রাদারফোর্ডের পরমাণু মডেল কি বলা হয়? সোলার মডেল বলা হয়। তো সোলার মডেলের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলের পার্থক্য কি? ওই জায়গায় গ্রহ নক্ষত্রের সম্পর্কে বলা হয়েছে, কোনো চার্জ নাই, এখানে গ্রহ নক্ষত্র এখানে চার্জের কথা বলা হয়েছে, তার মানে কি একটা পার্থক্য বিদ্যমান, তাই না? এই জায়গায় তড়িৎ নিরপেক্ষ, আর এখানে কি আধান বিশিষ্ট। এখানে প্রতিটি গ্রহের কক্ষপথ সুনির্দিষ্ট, এখানে সুনির্দিষ্ট কোনো কথাবার্তা বলা হয়নি। তারপরে কি, এই যে একক যে ইলেকট্রন, এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য, বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন দেখেন এখানে হিলিয়াম, এই যে হাইড্রোজেন প্লাসের ক্ষেত্রে প্রযোজ্য না, কেন প্রযোজ্য না? জাস্ট নর্মাল প্রশ্ন, হুট করে ঢাকা ভার্সিটি রিটেনে দিতেই পারে, তাই আমি এখানে লিখে রাখছি। হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য, এই যে নর্মাল, আপনি পারেন, জাস্ট একবার রিডিং পড়বেন। তারপরে এই দেখেন ঢাকা ভার্সিটি 19-20 আসছিল, বোর মডেল অনুসারে হাইড্রোজেন মৌলের বিকিরণ বর্ণালী উৎপত্তি চিত্র সহ দেখাও। একই জিনিস, হ্যাঁ একই জিনিস। এই যে রাদারফোর্ড আর বোরের পার্থক্য দেওয়া আছে, এখানে রাদারফোর্ড আর বোরের পার্থক্য দেওয়া আছে, সাদৃশ্য বৈসাদৃশ্য, একবার একটু রিডিং পড়বেন, একবার একটু রিডিং পড়বেন, রিডিং পড়লে লস হবে না, এখানে কোনো লস নাই, এখানে কোনো লসের কোনো ব্যাপারই নাই, হ্যাঁ এখানে কোনো লসের ব্যাপার নেই, এগুলো ভালো জিনিস, একটু দেখেন, দেখবেন। এগুলো একটু পড়বেন, এগুলো পড়লে লস নাই, আসলে এগুলো পড়লে লস নাই, কারণ হচ্ছে গিয়ে রাদারফোর্ড পরমাণু মডেল ও বোরের পরমাণু মডেলের সাদৃশ্য বৈসাদৃশ্য খুবই কমন কেস, হুট করে হচ্ছে ঢাকা ভার্সিটি রিটেনে দিয়ে দিতে পারে, মেডিকেলে এগুলো আসে না, এগুলো রিটেনে দিয়ে দিতে পারে, জাস্ট বলবে হচ্ছে গিয়ে ওর সাথে ওর দুইটা পার্থক্য লেখো, ওর সাথে ওর দুইটা তুলনা করো, এরকম আর কি প্রশ্নটা, হ্যাঁ এরকম প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমরা একটু সলভ করবো। কি লেখা আছে দেখেন, যে কোনো কক্ষপথের তরঙ্গ সংখ্যা তার প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের সমান, যে কোনো কক্ষপথের কোয়ান্টাম সংখ্যা তার প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের সমান, যে কোনো কক্ষপথের তরঙ্গ সংখ্যা। আচ্ছা, তরঙ্গ সংখ্যার সূত্র কি? এটা আপনি জানেন না, আমি জানি। যাই হোক, আপনিও জানেন, একটু মাথা খাটাইলেই পারবেন। যেমন চিন্তা করে দেখেন, আচ্ছা ওটা একটু পরে বলতেছি। তাহলে কোন কক্ষপথের তরঙ্গ সংখ্যা, কোন কক্ষপথের ওয়েভ নাম্বার, এটাকে বলা হয় ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার কি? ওয়েভ নাম্বার হচ্ছে কি 2πr/λ, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যার সূত্র। আচ্ছা, তাহলে তার প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের সমান, এটা পরের হিসাব, পরে দেখতেছি, আসেন আমরা একটু ইয়ে করি 2πr/λ। তাহলে 2πr/λ, এখন 2πr/λ, এখন আমরা ল্যামডা সূত্র জানি না, ল্যামডা মানে কি? h/mv, মনে আছে? হ্যাঁ ভাইয়া মনে আছে। ওকে, তাহলে h/mv 2πr, এবার এই mv টা উপরে আইসা পড়ুক বাই h। এবার এদেরকে একসাথে দেখেন তো কি বলা হয়? mvr। mvr মানে কি? mvr মানে হচ্ছে nh/2 ভাই, nh/2 হলো কেমনে? এই কৌণিক ভরবেগের সূত্র বেটা। ওকে, nh/2। তাহলে এবার দেখেন তো 2π কাটাকাটি গেলে আসলে কি থাকে? n থাকে। n কি বাবা? n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এইটা আসলে কি? ওই যে আপনি ভুলে ভুলে গেছেন, এটা হচ্ছে n = 3। n = 3 মানে কি বলেন তো? এখানে কয়টা তরঙ্গ দেখা যাবে? এখানে দেখা যাবে 3টা, হ্যাঁ 3টা দেখা যাবে। মনে করেন হচ্ছে এখানে n = 5, n = 5 হলে কি দেখা যাবে বলেন তো? এই যে এরকম 5টা তরঙ্গ দেখা যাবে, এটা হচ্ছে n = 5। ওইটাই বুঝাইছে, মানে এই তরঙ্গ সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের সমান। দেখেন তরঙ্গ সংখ্যা
তরঙ্গ সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের সমান, যে আমাদের 2πr/λ = n। এখান থেকে কিন্তু সূত্রটা আসে, দেখেন এখান থেকে কিন্তু সূত্র আসে 2πr = n ল্যামডা। মানে ওই যে আমরা যে বলি না যে হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন ঘুইরা আসবে, একটা ইলেকট্রন ঘুইরা মানে তার পরিধির সমান পথ অতিক্রম করে, যে একটা পয়েন্ট থেকে ওই পয়েন্টেই যে ঘুইরা আসবে তা হচ্ছে n ল্যামডার সমান, n ল্যামডার সমান। হ্যাঁ, এখানে n কি, n হচ্ছে পূর্ণ সংখ্যা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে। যেমন যেমন আমরা চিন্তা করেন, আপনি এই জিনিসটা পড়ছেন, কি পড়ছেন দেখেন তো, 2πr ল্যামডা ইকুয়াল কি h/mv পড়ছি আমরা, ল্যামডা ইকুয়াল h/mv, এটা কি পড়ছি? হ্যাঁ ভাই পড়ছি, ল্যামডা ইকুয়াল h/mv। এন্ড এই যে আমাদের যে ডি ব্রগলি, এই ডি ব্রগলি সূত্রটা কবে আসছে জানেন? 1924 সালে। এন্ড বোর কি করছে? mvr ইকুয়াল যে nh/2 এটা দিছে 1911 সালে। মানে উনি তখন জানেও না। তার মানে এই জায়গাটা, এই 24 সালে যেটা আসছে 11 বছর পরে, প্রায় 11-12 বছর পরে যেটা আসছে, নিলস বোর 11 সালে এটা দিয়ে গেছে। আর হচ্ছে গিয়ে 24 সালে এটা আবিষ্কার করছে হচ্ছে গিয়ে ডি ব্রগলি। এন্ড এইখান থেকে আসলে এটা প্রমাণ হয়, এইখান থেকে এটা প্রমাণ হয় mvr = nh/2 বুঝছেন? যাই হোক, তো আমরা এগুলো জানি। এখন এক ধরনের প্রশ্ন আসে, মনে করেন এগুলো আসে না, আপনার কখনো দেখা যায়নি, কখনোই দেখা যায়নি। এখন আপনাকে বললো যে তৃতীয় শক্তি স্তরের জন্য বা হচ্ছে গিয়ে দ্বিতীয় শক্তি স্তরের জন্য কৌণিক ভরবেগের মান বলো। তার মানে কি দেখেন তো, mvr = কি nh/2 তাই না? তার মানে কি 2 × h/2 তাহলে অ্যান্সার কি হবে? h/π হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এগুলো কোনো সময় আসে নাই, আসবেও না। আসলে পারেন, আপনি পারবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস শেষ। ভাই এত কম সময় হইলো কেন? কারণ আপনি বুঝেনই নাই আমি যে রেকর্ড করছি। রেকর্ড করলে টাইম কম লাগে। রেকর্ড করলে টাইম কম লাগে। যাক আলহামদুলিল্লাহ আজকের ক্লাস আজকের ভিতরে হয়ে গেছে। এটাই কম কি? এটা যদি আমি লাইভে নিতাম তাহলে 2 ঘন্টা লাগতো। লাইভে নিলে 2 ঘন্টা লাগতো। কারণ কথাবার্তা বলতাম। আপনারা জিজ্ঞাসা করতেন, আমি জিজ্ঞাসা করতাম। আপনাদের কাছে জিজ্ঞাসা করতাম যে এটা কি হবে? এজন্য। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা আগামী ক্লাসে এই চ্যাপ্টার ক্লোজ করব। উত্তর হচ্ছে ক্লোজ করব। হ্যাঁ, ক্লোজ করব। এরপরে আর ক্লাস লাগবে কিনা দেখা যাক। তো আমাদের এখন ২ টা জিনিস বাকি আছে। একটা হচ্ছে তরঙ্গ, আরেকটা হচ্ছে বাকি পার্ট। হ্যাঁ? ৯১ টা স্লাইড। বাবারে বাবারে! বর্ণালী বা তরঙ্গ দৈর্ঘ্য, দ্রাবক নিষ্কাশন, পাতন ক্যালাসন, ক্রোমাটোগ্রাফি। এই জায়গা থেকে কিন্তু এইগুলা কিন্তু সব বাংলা পড়া। এগুলা কি সব বাংলা পড়া। সব বাংলা পড়া, তাই না? এখন বাংলা পড়ার কোনগুলো পড়তে হবে, কি বাদ দিতে হবে, এগুলাই আমরা আলোচনা করব পরের ক্লাসে। তো আজকে এতটুকু থাকবে। দেখা হবে ইনশাআল্লাহ শনিবার। হোপফুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর ভিতরে আসলে জানা যাবে যে আমাদের এইচএসসি পরীক্ষা হবে কি হবে না। দোয়া করেন সবাই। হ্যালো, 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 হ্যালো। এই দাঁড়ান, দাঁড়ান। ১০ টা মিনিট আরো পড়াবো। ১০ টা মিনিট। ১০ মিনিটও লাগবে না। ৫ মিনিট আর পড়াবো। একটা টপিক আমি স্কিপ করছি। মানে একটা টপিক পড়াইতে ভুলে গেছি। আমার খেয়াল নাই। তো ওই টপিকটা হচ্ছে নোড আর নোডাল প্ল্যান। আচ্ছা। তো এটা এটা এখন পর্যন্ত পরীক্ষায় আসে নাই, বাট আসতে পারে। তাই একবার একটু পড়াই দিই। সহজ কথা। নোড মানে কি? নোড মানে আপনি জানেন। আচ্ছা আমি একটু সহজ করে বলি। প্রথম কথা হচ্ছে অরবিটাল। আমরা জানি আমাদের ৪ ধরনের অরবিটাল আছে। এসপিডিএফ। এসপিডিএফ। এফ হিসাব বাদ, এফ এর হিসাব বাদ। এখন এস অরবিটাল দেখতে কিরকম? এস অরবিটাল দেখতে হচ্ছে গোলাকৃতি, রাইট? এস অরবিটাল দেখতে কি? গোলাকৃতির। ফাইন। তার মানে কি? এটা হচ্ছে আমার এস অরবিটাল। এবার পি অরবিটাল কি? পি অরবিটাল আমরা জানি একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, আরেকটা হচ্ছে জেড এক্সিস বরাবর, রাইট? সে এটা হচ্ছে আমার জেড এক্সিস। ওকে? ওকে, ফাইন। এর মাঝখানে আপনি জেড এক্সিস গুলো দিয়ে দেন না, সমস্যা নেই। সমস্যা নেই, জেড এক্সিস দিয়ে দেন। ডি, ডি এর চিত্র মাস্ট, ডি এর চিত্র মাস্ট। এটা হচ্ছে পি এক্স, হ্যাঁ? এটা হচ্ছে পি ওয়াই, এটা হচ্ছে পি জেড, হ্যাঁ? পি জেড। আচ্ছা, ডি এর চিত্র একবার ঢাকা ভার্সিটিতে আসছে, রিটেনে আসছে। তার মানে ডি এর চিত্র আমার জানতেই হবে। ডি এর চিত্র কিরকম? দেখেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। ডি এর চিত্র কিরকম? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, বিটুইন দ্য এক্সিস, হ্যাঁ?
এক্সিস গুলোর মাঝে এক্স ওয়াই, সে এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ওয়াই, বিটুইন দ্য এক্সিস। আর এটা হচ্ছে সে হচ্ছে গিয়ে জেড, এটা হচ্ছে এক্স, বিটুইন দ্য এক্সিস। তাহলে এইটার নাম কি? ডি এক্স ওয়াই, এক্স আর ওয়াই এর মাঝখানে। ভাই তাহলে জেড কই? আরে ভাই জেড দে না, তুই দে, তুই জেড দে। ভাই এটা হচ্ছে ওয়াই আর জেড, তার মানে এটা হচ্ছে ডি ওয়াই জেড। ভাই এক্স কই? আরে দেন না, আপনি একটা এক্স দিয়া দেন না, সমস্যা নাই তো। এটা জেড আর এক্স, এটা কি ডি জেড এক্স। ওকে, আচ্ছা। আরেকটা কি? ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে অন দ্য এক্সিস, এগুলো কিন্তু বিটুইন দ্য এক্সিস। আরেকটা হচ্ছে অন দ্য এক্সিস, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এই দেখেন অন দ্য এক্সিস কিন্তু, হ্যাঁ অন দ্য এক্সিস, এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আরেকটা হচ্ছে ডি জেড স্কোয়ার। ডি জেড স্কোয়ার কি? এরকম, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এই যে পাঁচটা শেপ, এই পাঁচটা শেপ নিজের হাতে আইকা নোট করবেন, কারণ এটা অলরেডি একবার ঢাকা ভার্সিটি রিটেনে আসছে। হ্যাঁ, ঢাকা ভার্সিটি রিটেনে অলরেডি আসছে। আচ্ছা ফাইন। এখন নোট কি? নোট হচ্ছে ঠিক যেই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো। নোট কি? যেই জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো। তো নোট দুই ধরনের আছে, একটা হচ্ছে গিয়ে রেডিয়াল নোট, একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোট। অ্যাঙ্গুলার নোটকে বলা হয় নোডাল প্লেন। অ্যাঙ্গুলার নোটকে বলা হয় নোডাল প্লেন। একটু সুন্দর করে লিখে রাখেন, হ্যাঁ। অ্যাঙ্গুলার নোটকে বলা হয় নোডাল প্লেন, অ্যাঙ্গুলার নোটকে বলা হয় নোডাল প্লেন, নোডাল প্লেন বা নোডাল তল। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। নোডের সংজ্ঞা কি? রেডিয়াল নোডস আর দ্য spherical surface region where the probability of finding an electron is zero. মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে জিরো, ওইটাকে আমরা বলি হচ্ছে গিয়ে রেডিয়াল নোড বা নোড বলা হয়। ইট ডিপেন্ডস অন বোথ দ্য ভ্যালুস অফ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যান্ড দ্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর এটা ডিপেন্ড করে। দ্য নাম্বার অফ নোডস অফ এ পার্টিকুলার অরবিটাল অ্যান্ড ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। মানে বোঝার বিষয় কি? বোঝার বিষয় হচ্ছে যখন আপনি 1s একরকম, 2s হইলে একরকম, 4s হইলে আরেক রকম, কিভাবে চিত্র দেখলে বুঝবেন। এই যে চিত্রটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা হচ্ছে 1s। এখানে কোনো ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো নাই এখানে কোনো জায়গায়। কারণ কি? দেখেন এটা পুরাটাতেই কি ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে, পুরাটা সারফেসে ইলেকট্রন কি স্ফেরিক্যাল ভাবে ঘোরাঘুরি করতেছে। এখানে সব জায়গাতে কি সমান ঘনত্ব। এখন চিন্তা করেন 2s, 2s মানে কি দেখেন তো, একটা 1s আছে, আবার এইটা হচ্ছে 2s। তাহলে এদের যে মাঝখানে সাদা অংশটুকু, হ্যাঁ এই যে সাদা অংশটুকু, সাদা অংশটুকুতে কি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? নাই। 1s এ সম্ভাবনা আছে, 2s এ সম্ভাবনা আছে, তাহলে এই 1s আর 2s এর মাঝখানে কি সম্ভাবনা আছে? নাই। মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে 1s, এই জায়গায় সম্ভাবনা আছে, এই জায়গায়ও সম্ভাবনা আছে। সম্ভাবনা নাই কোন জায়গায়? সম্ভাবনা নাই হচ্ছে এই যে মাঝখানে যে কালো অংশটুকু, মানে আমি যে হলুদ কালার দিলাম। তার মানে কি এখানে আমার নোট নোট কয়টা? একটা। এখন আমি যদি 3s বলি, 3s বলি, 3s এ নোট কয়টা হয়ে যাবে? দুইটা। 3s এ নোট কয়টা হয়ে যাবে? দুইটা। এই যে দেখেন এই অংশটা আর এই অংশ, এখানে জিরো। এই যে দেখেন, এই যে নোট, এই যে সাদা কালার গুলো হচ্ছে নোট। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তো এবার একটু চিন্তা করেন ফর্মুলাটা কি। ফর্মুলা হচ্ছে গিয়ে নোডের ফর্মুলা কি? নোডের ফর্মুলা হচ্ছে রেডিয়াল নোড। নোড বা রেডিয়াল নোড একই জিনিস। তাহলে নোডের ফর্মুলা হচ্ছে n মাইনাস ওয়ান, n মাইনাস এল মাইনাস ওয়ান, n মাইনাস এল মাইনাস ওয়ান। আমি একটু পরে দেখাবো, সমস্যা নেই। তার মানে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি 2p অরবিটাল নোট কত, আপনি আমাকে নোট বলেন। নোট বলেন, নোট বললে আপনি বুঝবেন হচ্ছে রেডিয়াল নোডের কথা বলা হয়েছে। 2p অরবিটালে 2p, 2 এল কত রে বাবা? p এর জন্য এল হচ্ছে 1 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 2 ইকুয়াল 0। ওকে, ওকে। আবার যদি আমি বলতাম ভাইয়া 3d এর জন্য কত হবে নোট, তাহলে n মাইনাস এল মাইনাস 1, তাহলে 3 এল কত রে? 2 মাইনাস 1, তাহলে কি 3 থেকে 2 মাইনাস 3, 0। ঠিক আছে, ওকে। জিনিস হচ্ছে এরকম। ভাইয়া, ভাই আপনি তো জিরো আসতেছে ভাইয়া, একটা কাজ করেন তো 2s করেন তো। আচ্ছা দেখো, আরে ভাই যা শিখাইছি তা ভুল শিখাই নাই। n কত? n হচ্ছে 2।
এল কত 0 -1, 2 থেকে 1 বাদ দিলে কত, 2 থেকে 1 বাদ দিলে কত 1। তাহলে 2s এ যখন 1 আসছে মানে কি নোট কত, নোট সংখ্যা কত 1। দেখাও 2s এ নোট সংখ্যা কত 1। 3s এর ক্ষেত্রে 3s এর ক্ষেত্রে নোট সংখ্যা কত আসবে দেখো তো, 3s এর ক্ষেত্রে নোট সংখ্যা আসবে কত, 3s এর n -l -1, তাহলে 3s 3 l 0 1, 3s এর ক্ষেত্রে 2 আসবে। দেখো তো দুইটা কিনা, এই দেখো দুইটা কিনা, হ্যাঁ দুইটা, এটা 3s না 3s। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে নোডের ধারণা। নোড থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন হবে নোডাল তল কয়টা। নোডাল তল মানে কি অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার নোডকে বলা হয় কি নোডাল প্লেন বা নোডাল তল। আচ্ছা নোডাল তল কি, সিম্পল জিনিস। নোডাল তল মানে হচ্ছে গিয়ে সহকারী কোয়ান্টাম নাম্বার। এখন জিনিসটা কি আমি আপনাকে বুঝাই। এই যে দেখেন পিএক্স, পিএক্স এর চিত্র আপনি দেখছেন না, পিএক্স মানে কি, পিএক্স মানে হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর আছে ইলেকট্রনের ঘনত্ব। তাহলে বাকি যে দুইটা তল, বাকি দুইটা তল মানে কি দেখেন, বাকি দুইটা তল মানে কি, একটা ওয়াই একটা জেড। এই ওয়াই জোট তলে তো ইলেকট্রন নাই, তার মানে নোডাল প্লেন কয়টা, এখানে দুইটা। এখানে নোডাল প্লেন কয়টা হবে, সরি এখানে নোডাল প্লেন কয়টা হবে, একটা হবে। এই যে দেখেন একটা হবে, এই যে দিক তাকান, এই যে এইখানে একটা তল মানে কি, এই যে দেখেন এক্স অক্ষে আছে, তার মানে ওয়াই জেড তলে কিন্তু নাই। এখানে পি ওয়াই এ আছে, তার মানে কি এক্স জেড তলে কিন্তু নাই। এখানে পি জেড এ আছে, তার মানে এক্স ওয়াই তলে নাই। তার মানে পি এর ক্ষেত্রে, পি অরবিটালের ক্ষেত্রে সবসময় মাথা রাখবো, পি অরবিটালের ক্ষেত্রে নোডাল তল কয়টা করে, দুইটা করে, সরি একটা করে। নোডাল তল কয়টা, একটা। যেই অক্ষে আছে বাকি, বাকি দুইটা অক্ষ মিললা যেই একটা তল, ওই তলে ইলেকট্রন নাই। কিরকম, যে দেখেন এটা পি এক্স মানে এক্স অক্ষে আছে। এক্স অক্ষে আছে মানে কি ওয়াই আর জেড তল, ওই যে যে তলটা ওইটা নিয়ে যে প্লেনটা বানানো যায়, ওই প্লেন। এই যে এখানে চিত্রটা আছে দেখেন, এই চিত্রটা দেখেন, এই যে এটা হচ্ছে এই যে আমার যে এই প্লেনটা, এই প্লেনটার এই প্লেনের নাম কি ওয়াই জেড প্লেন। এটাই কি আমার নোডাল প্লেন, মানে এই তলে ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা 0। আবার দেখেন এটা ওয়াই অক্ষ বরাবর আছে, তার মানে এই যে এই প্লেনটা কি এক্স জেড জেড এক্স বা এক্স জেড প্লেন, এই প্লেনে ইলেকট্রন নাই। আবার এই জায়গাটাই খেয়াল করেন, এটা জেড অক্ষ বরাবর আছে, এই দেখেন এই যে তলটা এক্স ওয়াই, এই এক্স ওয়াই তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। তাই এইটা হচ্ছে আমার নোডাল প্লেন। তাহলে পি অরবিটালের নোডাল প্লেন কয়টা, একটা। পি অরবিটালের নোডাল প্লেন কয়টা, একটা। তাহলে একটু সুন্দর করে সাজায় দিই। ভাই এস অরবিটালের নোডাল প্লেন কয়টা, ভাই এস তো স্ফেরিক্যাল, এখানে তো কোনো প্লেন নাই। তাহলে এস এর ক্ষেত্রে নোডাল প্লেন কয়টা, শূন্যটা। পি এক্স এর ক্ষেত্রে নোডাল প্লেন কয়টা, একটা। কোন তল, ওয়াই জেড তল, কারণ এক্স অক্ষ বরাবরও আছে। পি ওয়াই এ নোডাল প্লেন কয়টা, একটা। কোন তল বরাবর আছে, জেড এক্স ওয়াই জেড। ক্লিয়ার, ওকে। এবার ভাই ডি অরবিটাল, ডি অরবিটালে খেয়াল করেন, ডি অরবিটালে ইলেকট্রন আছে এই জায়গায়, কোন জায়গায়, খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা একটু বুঝেন, বুঝলে হবে। হ্যাঁ, ইলেকট্রন আছে এই জায়গায় দুইটা তল ডি এক্স ওয়াই, হ্যাঁ দেখেন বিটুইন দ্য এক্সিস, ডি এক্স ওয়াই এর ভিতরে আছে। তার মানে এই জায়গাতে, এই জায়গাটা একটু বুঝেন, এই জায়গাতে আমার কি দুইটা প্লেন, এই যে দেখেন দুইটা প্লেন, দুইটা প্লেন। এই দেখেন দুইটা তল হয়েছে এখানে, দুইটা তল, কিন্তু দুইটা তলে নাই। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এক্স এক্স এ আছে আর ওয়াই এ আছে, এভাবে এভাবে বুঝাই। দেখেন এটা আসলে 3D জিনিস তো, এই যে দেখেন এইখানে আছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে কয়টা তলে ইলেকট্রন নাই, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই। দেখেন এখানে কিন্তু জেড এক্স আছে, আছে নাকি নাই, আছে। যে এই যে মনে করেন এটা হচ্ছে এইটা হচ্ছে আমার জেড, অন্য একটা কালি দিই, এই যে জেড। তাহলে জেড এক্স যেই তলটা, এই যে জেড এক্স এর যে প্লেন আর জেড ওয়াই জেড এর যে প্লেন, হ্যাঁ ওয়াই জেড এর যে প্লেন, ওয়াই জেড প্লেন আর জেড এক্স প্লেনে কি নাই, ইলেকট্রন পাওয়ার চান্স কম, ইলেকট্রন পাওয়ার চান্স নাই। তাহলে ডি এক্স ওয়াই এর ক্ষেত্রে প্লেন হবে কয়টা, দুইটা। ডি এক্স জেড এর ক্ষেত্রে প্লেন হবে কয়টা, দুইটা। দেখেন দুইটা প্লেন, এই যে চারটা জিনিস আছে, এই চারটা মানে এটা তো আসলে এমনি আঁকা যাবে না, এই চিত্রটা দেখে বুঝতে হবে যে চারটা বেলুন আছে, তার মানে এই যে একটা এক্সিস, এই যে একটা এক্সিস, এই দুইটা এক্সিসে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কম। তার মানে মানে এখানে প্রশ্নটা তো আপনার এমনি আসে না, প্রশ্নটা যেমনি আসে আমি তো অমনি বলতেছি, বাট চিত্রটা একটু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, চিত্রটা খেয়াল রাখলে আপনি বুঝবেন। তাহলে ডি এক্স ওয়াই,
ডি এক্স ওয়াই এ নোডাল প্লেন কয়টা হবে? দুইটা। নোডাল প্লেন কয়টা হবে? দুইটা। ডি ওয়াই জেড এ নোডাল প্লেন কয়টা হবে? দুইটা। ডি জেড এক্স এ নোডাল প্লেন কয়টা হবে? দুইটা। ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নোডাল প্লেন কয়টা হবে? দুইটা। ডি জেড স্কোয়ার এইটাতে কোনো নোডাল প্লেন নাই, নো নোডাল প্লেন। বাট দুইটা কনিকাল নোড আছে, এটা পরীক্ষায় আসতে পারে। দেখেন এই যে দুইটা কনিকাল নোড আছে কোন জায়গায়? এই যে দেখেন ডিজের স্কোয়ারে দুইটা কনিকাল নোড আছে, এরকম, মানে কাল্পনিক জিনিস, দুইটা কনিকাল নোড আছে, ডিজের স্কোয়ারে দুইটা কনিকাল নোড আছে। এই ধরনের প্রশ্ন যদি আসে আপনি যাতে না আটকান এই জন্য একটু পড়ায় দিলাম। তার মানে আপনাকে খুব বেশি কিছু মাথায় রাখতে হবে না, ইভেন টোটাল নোড নিয়ে যদি প্রশ্ন করে তাতেও সমস্যা নাই। দেখেন অ্যাঙ্গুলার নোডের সূত্র কি? এল। অ্যাঙ্গুলার নোড মানে কিন্তু নোডাল প্লেন। যদি আপনাকে বলে 4D, খেয়াল করেন আমাকে বললো 4D নোডাল প্লেন কয়টা? নোডাল প্লেন মানে কি রে ভাই? নোডাল প্লেন মানে হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার নোড মানে এল। তাহলে ডি এর এল কত? ডি এর এল হচ্ছে 2, তাহলে দুইটা। ক্লিয়ার? আচ্ছা, যদি টোটাল নোড জিজ্ঞাসা করে, কোন সময় প্রশ্ন এরকম আসে টোটাল নোড কি? টোটাল নোড হচ্ছে n-1। টোটাল নোড কি? n-1। যদি আমাকে বলে 4D তে টোটাল নোড কয়টা? মোট জিজ্ঞাসা করলে এরকম n-1 হবে, মানে তিনটা। ভাই তিনটা কেমনে আসলো? তিনটা আসলো দেখো, ডি তে নোডাল প্লেন কয়টা হবে? ডি তে নোডাল প্লেন হচ্ছে ভাই দুইটা হবে। আচ্ছা, আর ডি তে নোড কয়টা হবে? ডি তে নোড হবে একটা। ডি তে নোড হবে কয়টা? একটা। ভাই ডি তে নোড একটা হইলো কেমনে? আসো সূত্র বসাই, n-l-1। ওকে, 4। ডি মানে কত? 2 না? 2। আর এটা 1, তাহলে 1। তাহলে এটা হচ্ছে গিয়ে রেডিয়াল নোড, আর এটা হচ্ছে কি আমার অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন। তাহলে তিনটা আর একটা, চারটা, টোটাল হচ্ছে চারটা। সরি, এই জায়গায় একটা, আর হচ্ছে তোমার এটা নোডাল প্লেন না, নোডাল প্লেন হচ্ছে গিয়ে দুইটা হবে। নোডাল প্লেন হচ্ছে দুইটা। অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন কয়টা? নোডাল প্লেন হচ্ছে দুইটা। তাহলে 1 আর 2 কত হবে? 1 আর 2 হচ্ছে 3 হবে। এটা হচ্ছে কনসেপ্ট। তো এখান থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন আসার চান্স নাই, বাট আমি একটু পড়াই দিলাম, কারণ না হলে খালি খালি লাগবে, মনে হবে ইস যদি আইসা পড়ে খারাপ লাগবে। তো নোড আর নোডাল প্লেন থেকে প্রশ্ন নরমালি এরকমই আসে, এর বাইরে কোনো প্রশ্ন আসে না। তো এই তো আমার এই টপিকটা পড়ানো বাকি ছিল, তাই একটু পড়াই দিলাম, 15 মিনিট লাগলো। তো আমি মার্চ করে একসাথে আপলোড দিব।